Okay, so today I discuss about group theory, that is gate orthogonality theorem. Next, character table representation, and third one, that is application of group theory. Okay, so gate orthogonality theorem, that means that is the basic postulate how we arrange the character table. Okay, and character table, previously I discussed about character table in brief, but today I discuss about there must be some coordinate systems are there, some rotational and transitional modes are there. Okay, so there must be Rx, Ry, Rz are there, X, Y, Z axis are there, coordinate system will be there. So I will be discuss all of this. Okay, and then application of group theory, দ্যাট ইজ একটা জিনিস কথা কি, গ্রুপ থিওরি শুধুমাত্র আমাদেরকে এক একটা মলিকুলের সিমেট্রি এলিমেন্ট, তার ক্লাস অফ যে গ্রুপ পয়েন্ট গ্রুপ বা তার যে ক্যারেক্টার টেবল, তার ভাইব্রেশনাল মোড, তার প্যারালাল ভাইব্রেশন, শুধুমাত্র এগুলো ডিটেক্ট করার জন্য ইউজ হয় না। গ্রুপ থিওরির ভাস্ট অ্যাপ্লিকেশন আছে, দ্যাটস ওয়াই গ্রুপ থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সামে সবচেয়ে বেশি কোশ্চেন আসে মেনলি তোমার রিডিউসিবল রিপ্রেজেন্টেশন থেকে, তারপরে টোটাল ভাইব্রেশনাল মোডস থেকে কোশ্চেন আসে, তাছাড়া তোমার রামান অ্যাক্টিভ হায়ার অ্যাক্টিভ মোডস আসে, প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার ভাইব্রেশনটা কম হলেও আসে। ঠিক আছে, তো আর তেমন ওরকমভাবে কিছুই আসে না সেরকম, কিন্তু তাছাড়াও কিন্তু গ্রুপ থিওরি অনেক বড় একটা অ্যাপ্লিকেশন পার্ট আছে। ঠিক আছে, যার জন্য গ্রুপ থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর কি বললাম, সিমেট্রি এলিমেন্ট তো এমনিই আসে, কোন পয়েন্ট গ্রুপ থেকে কোশ্চেন আসে যে এই মলিকিউল সাপোজ এমন আসতে পারে যে এখানে লটস অফ মলিকিউলস দেওয়া আছে, এর মধ্যে কোন কোন মলিকিউল C2H বা C2B পয়েন্ট গ্রুপ শো করে। ঠিক আছে, C2B পয়েন্ট গ্রুপ শো করে, তো সেখানে আমাকে চেক করতে হবে কোন কোন মলিকিউল C2B পয়েন্ট গ্রুপ শো করতে পারে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল কী দেখতে হবে, C2B পয়েন্ট গ্রুপে যে সমস্ত এলিমেন্ট অফ সিমেট্রি আছে, সেটা আইডেন্টি এলিমেন্ট বাদ দিয়ে যত এলিমেন্ট অফ সিমেট্রি আছে সেগুলো যাচ্ছে কিনা, সেগুলো আছে কিনা মলিকিউলে। যদি সেগুলো মলিকিউলে থাকে আর সঙ্গে অন্য কোনো সিমেট্রি এলিমেন্ট অ্যাডিশনালি যদি না থাকে, তাহলে আমি বলতেই পারি যে অবভিয়াসলি C2B পয়েন্ট গ্রুপ শো করছে মলিকিউলটা। ঠিক আছে, তো সেজন্য আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো লোন পেয়ার। অলওয়েজ রিমেম্বার, লোন পেয়ার যখনই থাকবে, হোয়েন দ্য লোন পেয়ার ইজ প্রেজেন্ট ইন এ পার্টিকুলার মলিকিউল, দেয়ার মাস্ট বি দ্য জিওমেট্রি অ্যান্ড শেপ আর নট প্যারালাল, দে আর নট সেম। ওকে, দেয়ার মাস্ট বি সাম অ্যাঙ্গেল ডেভিয়েশনস আর দেয়ার। ওকে, যেমন টেট্রাহেড্রালে কত অ্যাঙ্গেল হয়, 109.4 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। তো সেই অ্যাঙ্গেলটা ডেভিয়েট হয়ে যায় যখন দুটো লোন পেয়ার বা একটা লোন পেয়ার থাকে। ঠিক আছে, বিকজ লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন অ্যান্ড বন্ড পেয়ার রিপালশন। ঠিক আছে, তো এই যে লোন পেয়ার রিপালশনের ব্যাপার আসতেছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের ব্যাপার আসতেছে, অ্যান্ড বন্ড পেয়ারের মধ্যে ব্যাপারটা আসতেছে যে রিপালশন, 3 রকমের রিপালশন ক্রিয়েট তৈরি হচ্ছে। যখনই একটা মলিকিউলে লোন পেয়ার আসতেছে তখনই কি হচ্ছে, ওখানে 3 রকম রিপালশন ক্রিয়েট হচ্ছে, 3 ভিন্ন ধরনের রিপালশন। একটা হলো লোন পেয়ার, একটা হলো লোন পেয়ার বন্ড পেয়ার, একটা হলো বন্ড পেয়ার। And that's why there must be, due to these different types of repulsion, there must be the geometry and shape are not goes to parallel. There must be some angle deviation can be there. Okay, and that's why sometimes this, due to presence of lone pair, the point group that should be depend on it. ওকে, লোন পেয়ারের উপস্থিতির জন্য অনেক সময় কী হয়, পয়েন্ট গ্রুপ কিন্তু চেঞ্জ হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন CH4 মিথেন ইজ পারফেক্ট টেট্রাহেড্রাল বিকজ ওখানে অল দ্য সারাউন্ডিং অ্যাটমস আর হাইড্রোজেন। ওকে, অ্যান্ড নো লোন পেয়ার ইজ দেয়ার, অ্যান্ড এভরি CH বন্ড আর আইডেন্টিক্যাল, অ্যান্ড এভরি HCH অ্যাঙ্গেল আর 109.4 ডিগ্রি। ওকে, দেয়ার মাস্ট বি নো অ্যাঙ্গেল ডেভিয়েশন। বাট যখনই তুমি NH3 অ্যামোনিয়া বা ওয়াটারের ক্ষেত্রে চলে যাচ্ছ, তখন সেক্ষেত্রে কী হচ্ছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা লোন পেয়ার থাকছে আর ওয়াটারের ক্ষেত্রে দুটো লোন পেয়ার হচ্ছে। তো দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি, ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার, দে আর নট আন্ডারগো ইন দ্য TD পয়েন্ট গ্রুপ, দে আর আন্ডারগো ইন দ্য আদার পয়েন্ট গ্রুপ লাইক C3V অ্যান্ড C2V। ওকে, তো তারা যদি পারফেক্ট টেট্রাহেড্রাল হতো, কোনো কনফিউশন নেই, ডাইরেক্ট লিখে দিতে টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ, যেটা CH4 এর ক্ষেত্রে হয়।
ঠিক আছে। কিন্তু যেহেতু লোন পেয়ারে উপস্থিতি আছে, দ্যাটস ওয়াই কী হচ্ছে, তোমার পয়েন্ট গ্রুপ কিন্তু ডেভিয়েট করছে, পয়েন্ট গ্রুপও চেঞ্জ হচ্ছে, টেট্রাহেড্রাল হচ্ছে না, টেট্রাহেড্রাল না হয়ে C3b বা C2b পয়েন্ট গ্রুপ হয়ে যাচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে লোন পেয়ারে উপস্থিতি একটা বড় প্রোফাউন্ড এফেক্ট করে ইন পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশন অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস। ওকে, দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর মনে রাখবে যে প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি একটা প্রোফাউন্ড এফেক্ট আছে, not only for optical activity, not only for detection of meso and meso compound, but also in the symmetry element there must be plane of symmetry having the profound effect। ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি একটা বড় একটা এফেক্ট আছে। ওকে, আর কি মনে রাখবে, আর কি মলিকিউলগুলো জিওমেট্রি দেখবে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলি সাপোজ, কি উদাহরণ দিব, আমি উদাহরণ দিচ্ছি, দাঁড়াও পরে বেজে যাচ্ছি। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল আমি উদাহরণ দিলাম যে সাপোজ CH3 আছে, হ্যাঁ, কোনো একটা গ্রুপের সঙ্গে লেগে আছে, আমার এখন ঠিক মনে পড়ছে না, আমি এখন টলুইন দিলাম সাপোজ। তো দেখো একটা টলুইন, এই যে CH3টা তুমি এইভাবে তো বলতেই পারো, ঠিক আছে, এইভাবে বলতে পারো। আবার অনেক ক্ষেত্রে কী হচ্ছে, এই CH3টা অ্যাজ এ স্পেয়ার হিসেবে কাজ করছে, অ্যাজ এ স্পেয়ার because of due to bulkiness, and that's why due to presence of bulky group sometimes these bulky groups are considered as pair, একটা গোলাকার বৃত্ত হিসেবে কনসিডার হয়। তখন সেক্ষেত্রে কী হয়, বৃত্ত হিসেবে যখন কনসিডার হয় তখন তাদের পয়েন্ট গ্রুপ যেটা হওয়ার কথা সেটা হয় না, অন্য কিছু হয়ে যায়। ঠিক আছে, সো দ্যাট শুড বি ইউ হ্যাভ টু রিমেম্বার। আমি যখন এক্সাম্পল করাবো তখন এরকম কোনো এক্সাম্পল আমি ঠিক খুঁজে বার করে আমি বলবো যে যেখানে তোমার আপাত দৃষ্টিতে যে জিওমেট্রিটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তা না হয়ে বাল্কি গ্রুপগুলোকে কী করা হচ্ছে, তোমার স্পেয়ার হিসেবে কনসিডার করে পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশন করা হচ্ছে। তো তখন সেক্ষেত্রে কী হচ্ছে, তখন যে পয়েন্ট গ্রুপটা হওয়ার কথা সেটা হচ্ছে না, অন্য পয়েন্ট গ্রুপ হচ্ছে। ওকে, তো দিস আর দ্য স্পেশাল কেস অফ দ্য পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশন। ওকে, তো দিস ইজ অলসো টু বি ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, আর কি আছে, আর কি আছে, আর কি আমাদের মনে রাখতে হবে পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশনের ক্ষেত্রে? আমাদের মনে রাখতে হবে আমাদের যে পারপেন্ডিকুলার প্লেন অফ সিমেট্রি অ্যান্ড প্যারালাল প্লেন অফ সিমেট্রির কথা মনে রাখতে হবে। যে প্রিন্সিপাল অ্যাক্সিস আমাকে আগে ধরতে হবে, তারপর সেটা পারপেন্ডিকুলারে যেটা যাবে সেটা হবে সিগমা এইচ। ওকে, আর যেটা প্যারালাল যাবে সেটা হলো সিগমা ভি। ওকে, আর যেটা ডাইহেড্রালি কাট করবে সেটা হলো সিগমা ডি। এবার লক্ষ্য করো, যদি তুমি আপাত দৃষ্টিতে তুমি দেখছো যেটা হরিজন্টালি কাট হচ্ছে সেটা সিগমা এইচ, কিন্তু দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, বিকজ সেটা তোমার সিগমা ভিও হতে পারে। কেন? কারণ তোমাকে আগে দেখতে হবে প্রিন্সিপাল অ্যাক্সিস দেখতে হবে, সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে যেটা পারপেন্ডিকুলার সেটা হবে সিগমা এইচ। তো সেটা তোমার আপাত দৃষ্টিতে সিগমা ভি বলেও মনে হতে পারে, সিগমা এইচ বলেও মনে হতে পারে, কিন্তু তোমাকে মেন দেখতে হবে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি, আর তার রেসপেক্টে সিগমা এইচ আর সিগমা ভিকে কনসিডার করতে হবে। Okay, so these three factors you have to consider. Okay, now I start. Get orthogonality theorem. Get orthogonality theorem. Okay. The postulate 1. কি আছে? Number of irreducible representation equal to number, এটা নাম্বার কিন্তু নো কিন্তু না, number of
ক্লাসেস অফ দ্য এটা হলো ফার্স্ট পস্টুলেট। ঠিক আছে, তো নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনস ইকুয়াল টু নাম্বার অফ ক্লাসেস অফ কম্পাউন্ড। ওকে, ক্লিয়ার? তো সাপোজ একটা ক্যারেক্টার টেবল আমি ধরে নিলাম, লেট ধরে নিলাম, দ্যাট ইজ মাস্ট বি C2V পয়েন্ট। ওকে, দ্যাট ইজ E C2 sigma V and sigma V dash। এখানেও E C2 sigma V and sigma V dash। K1 K2 K3 K4 L1 L2 L3 L4 M1 M2 M3 M4 N1 N2 N2 N3 N4 ওকে, এটা N4। ওকে, তো এটা আমি ধরলাম। ঠিক আছে, তো পশ্চাৎ ওয়ান হল নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনস ইকুয়াল টু নাম্বার অফ ক্লাসেস অফ দ্য গ্রুপ। ওকে, এখানে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন কটা? 4টে। ঠিক আছে, নাম্বার অফ ক্লাসও তাহলে এখানে 4টে। ঠিক আছে, ফর C2V পয়েন্ট। ঠিক আছে, তো নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন 4টে, নাম্বার অফ ক্লাসেস অফ দ্য গ্রুপও কী হবে? তাহলে 4টে হবে। ঠিক আছে, তাহলে এটা কার জন্য? C2V পয়েন্ট গ্রুপ। C2V পয়েন্ট গ্রুপ কেন ধরছি? কারণ C2V পয়েন্ট গ্রুপ অলমোস্ট দ্য সিম্পলেস্ট ওয়ান। আরও অনেক আছে আর সবচেয়ে কমনও। ঠিক আছে, C2V থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, ওকে, পস্টুলেট 2। Postulate 2, that is must be sum of square of dimensions equal to order of the point group. ওকে, এবার দেখো, ঠিক আছে, আর পস্টুলেট 4 ওটাও আমি একেবারে করে দিচ্ছি। পস্টুলেট 3, ঠিক আছে, sum of square of character of any IR equal to order of the point group. ওকে, এবার লক্ষ্য করো, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা দুটো কনক্লুশন পাই। কোথা থেকে? এই যে আগের যে ক্যারেক্টার টেবল সেখান থেকে। ঠিক আছে, কি কি কনক্লুশন পাই? একটা হলো সাম অফ দ্য স্কোয়ার অফ ডাইমেনশন ইকুয়াল টু অর্ডার অফ দ্য পয়েন্ট গ্রুপ, আর একটা সাম অফ দ্য স্কোয়ার অফ ক্যারেক্টার অফ এনি IR দ্যাট ইজ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন ইকুয়াল টু অর্ডার অফ দ্য পয়েন্ট গ্রুপ। এখান থেকে একটা পাই K1 তার স্কোয়ার, L1 তার স্কোয়ার, M1 তার স্কোয়ার, N1 তার স্কোয়ার ইকুয়াল টু 4। এটা একটা পাই। ঠিক আছে, তো এইভাবে করে পেলে কি হবে? ফার্স্ট পসিবিলিটি কি আসবে? এক মিনিট, এখান থেকে কি পাই? এখান থেকে K1 স্কোয়ার, L1 স্কোয়ার, M1 স্কোয়ার, N1 স্কোয়ার ইকুয়াল টু কি পাই? 4। তো
ফার্স্ট পসিবিলিটি উড বি অল আর ওয়ান। ঠিক আছে, তো কোথায় বসবে? K1, L1, M1, N1, এখানে প্রত্যেকটাই 1 বসবে। ঠিক আছে, হলো ক্লিয়ার? ওকে, এখানে পশ্চাৎ 3 থেকে কী পাবো? IR1 ইউজেবল রিপ্রেজেন্টেশন ইকুয়াল টু, প্রথমটা 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার হতে পারে 4, IR2 1 স্কোয়ার L2 স্কোয়ার M2 স্কোয়ার N2 স্কোয়ার ইকুয়াল টু 4 হতে পারে। IR3 ইকুয়াল টু কী হতে পারে? 1 স্কোয়ার L3 স্কোয়ার M3 স্কোয়ার N3 স্কোয়ার ইকুয়াল টু 4 হতে পারে। IR4 ইকুয়াল টু 1 স্কোয়ার L4 তার স্কোয়ার M4 তার স্কোয়ার N4 তার স্কোয়ার ইকুয়াল টু 4 হতে পারে। তো এইভাবে করে আমরা 4টে ইউজেবল রিপ্রেজেন্টেশন পাবো। ঠিক আছে, তো এবার লক্ষ্য করো, এবার জিনিসটা লক্ষ্য করো, এই যে আমি বললাম IR রিপ্রেজেন্টেশন দ্যাট ইজ 1 স্কোয়ার L2 স্কোয়ার দ্যাট ইজ M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 4, এই যে আমি এই স্টেটমেন্টগুলো দিলাম, এখান থেকে আমার কী কী পসিবিলিটি হতে পারে? কী কী পসিবিলিটি হতে পারে বলো? এখান থেকে আমার পসিবিলিটি হতে পারে 1 1 1 অল আর 1, 1 -1 -1 1 এটা হতে পারে, 1 1 -1 -1 হতে পারে, 1 -1 1 -1 এরকম হতে পারে। তো এই রকম পসিবিলিটি হতে পারে। দেয়ার পসিবিলিটি, এখন পর্যন্ত আমরা পসিবিলিটি আছে। ঠিক আছে, ঠিক আছে। আর প্রথম যেটা ওইটা বললাম পস্টুলেট 2, সেখানে কি ছিল? K1 স্কোয়ার L1 স্কোয়ার M1 স্কোয়ার N1 স্কোয়ার ইকুয়াল টু 4। এখান থেকে আমরা কী কী পেতে পারি? 1 1 1 1 1 পসিবিলিটি, এখন আমরা পসিবিলিটি আছি, -1 -1 পেতে পারি, 1 -1 1 -1 পেতে পারি, আর কি পেতে পারি? 1 -1 -1 1 পেতে পারি। তো এইভাবে করে আমরা অলমোস্ট ক্যারেক্টার টেবিল কিন্তু বার করে ফেলেছি। ঠিক আছে, এবার দেখো পস্টুলেট 4 কি? 2 irreducible representation of a group are orthogonal to each other. ওকে, অর্থগোনাল মানে কি? IR1 ইন্টু IR2 ইকুয়াল টু কী হবে? 0। IR2 ইন্টু IR3 ইকুয়াল টু 0। IR3 ইন্টু IR4 ইকুয়াল টু 0। IR4 ইন্টু IR1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা 4 পসিবিলিটি পাই। ঠিক আছে, তাহলে কি বললাম? দ্যাট ইজ 2 ইউজেবল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ আর অর্থগোনাল টু ইচ আদার। আরও পসিবিলিটি হয়, সাধারণত আমরা এই 4টাকেই ধরি, দ্যাট ইজ IR1 ইন্টু IR2 ইকুয়াল টু 0। অর্থগোনাল মানে কি? অর্থগোনাল মানে দেয়ার প্রোডাক্ট উইল বি গিভস 0। ওকে, আর নর্মাল যদি অর্থগোনাল না হয়ে যদি নর্মালিটি লেখা, মানে ওটা কী বলা হয়? নর্মাল
যদি বলা হতো তাহলে সেক্ষেত্রে 1 হতো। আমরা বলি না কোয়ান্টাম কেমিস্ট্রিতে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাই ইন্টু সাই স্টার ডি টাউ ইকুয়াল টু 1, দ্যাট ইজ মাস্ট বি দ্য, দিস ইজ নর্মাল। ওকে, আর অর্থগোনাল হলো ইন্টিগ্রেশন সাই ইন্টু সাই স্টার ডি টাউ ইকুয়াল টু 0। ওকে, ইন্টিগ্রেশন সাই ইন্টু সাই স্টার ডি টাউ ইকুয়াল টু 0 আর 1 দুটোই হচ্ছে, তাদের মানে দুই কন্ডিশনে হচ্ছে, তাহলে সেটা হবে অর্থ নর্মাল। তো এই ধরনের জিনিসগুলো এখানেও হয়, অর্থগোনাল মানে দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু 0। ওকে, এটুকু পর্যন্ত মনে রাখে। দ্যাট ইজ আইআর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন মানে কি? আইআর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন মানে এইগুলো, এই যে এই গোটা একটা সিরিজ, এই গোটাটা হলো একটা আইআর, ঠিক আছে? এই গোটা একটা যেটা আছে সেটা একটা IR1, তারপরে যেটা আছে সেটা হয়ে গেল IR2, তারপরে এটা আছে এটা হয়ে যাবে IR3, আর লাস্টে যেটা আছে সেটা হবে IR4, ঠিক আছে? তো এই এক একটা যে সিরিজ হচ্ছে সেটা হয়ে IR1, IR2, IR3। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি পাই, এগুলোর দ্যাট ইজ প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে। এটা হলো দ্য টু ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ আর অর্থগোনাল টু ইচ আদার। ওকে, তো এখান থেকে আমরা তাহলে একটা টেবিল পাই কীরকম, আমি C2V করাচ্ছি, বাকিগুলো দেখবে C2H হয়, TD হয়, অক্টাহেড্রাল হয়, আর C3V হয়। তো মনে রাখবে C2V আর C3V হলো মোস্ট কমন, ঠিক আছে? এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। টিডি আর অক্টাহেড্রাল থেকে, টিডি থেকে তাও কোশ্চেন আসে, অক্টাহেড্রাল থেকে খুব একটা কোশ্চেন আসে না। C2Hটা যদি C2H থেকে কোশ্চেন আসে, C2H এর ক্যারেক্টার টেবিলটা দেওয়াই থাকবে, ঠিক আছে? তো চেষ্টা করবে C2V আর C3Vটা মনে রাখার। টিডি পয়েন্ট গ্রুপটা মনে রাখলে ভালো, কিন্তু আই থিঙ্ক মনে থাকবে না। আমি অনেক চেষ্টা করি কিন্তু টিডি পয়েন্ট গ্রুপ আমার মনে থাকে না। তার চেয়ে C2H মনে রাখা ভালো, কিন্তু টিডিটা মনে থাকে না, কিন্তু টিডি থেকেও কোশ্চেন আসে, ঠিক আছে? ওকে, তো কী হবে C2 পাওয়ার কী ছিল? জেড। এটা জেড এক্সিস বরাবর C2, কিন্তু যে C2টা তুমি ওয়াটারের ক্ষেত্রে দেখছো সেটা কিন্তু জেড এক্সিস বরাবর C2, ঠিক আছে? সিগমা এক্স জেড অ্যান্ড অলসো সিগমা ওয়াই জেড, অ্যান্ড দ্যাট ইজ মাস্ট বি C2 জেড, সিগমা এক্স জেড, সিগমা ওয়াই জেড। ওকে, তো ফার্স্ট অল আর 1, এখানেও তাহলে অল আর 1 হবে, হলো? এবার নেক্সট কি হতে পারে? 1 1 -1 -1, এটা একটা পসিবিলিটি। 1 -1 -1 -1। এবার তুমি বলতে পারো এই যে পসিবিলিটিগুলো, এটা তো এদিক ওদিকেও হতে পারতো। এই যে -1 -1 আমি এই জায়গাটা দিচ্ছি, এটা তো এখানেও হতে পারতো, কিন্তু তা হয় না। কেন হয় না সেটাও আমি বলবো। এই যে এই এক একটা সিম্বল, এই এক একটা ক্যারেক্টার -1 -1 +1 +1, এগুলোর জন্যই আসে আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস A1 A2 B1 B2, ঠিক আছে? তো তোমার এই পয়েন্টগুলোকে বলা হয়, প্রথমটাকে বলা হয় A1, পরেরটাকে বলা হয় A2 B1 B2, ঠিক আছে? A1 A2 B1 B2, কারণ তোমার ওই যে আমি বলছিলাম, এটা আমি বলেছিলাম, দ্যাট ইজ যে তোমার যে এক একটা সিম্বল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, সেটা যদি তোমার 1 ডাইমেনশনাল হয় তাহলে সেটা AB দ্বারা ডিনোট হয়। যদি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস কে C2Z এর রেসপেক্টে সিমেট্রিক মানে +1 হতে হবে। +1 হলে A, আর যদি -1 হয় তাহলে B, ঠিক আছে? তো এখানে দেখো এটা সিমেট্রিক +1, এটা সিমেট্রিক +1, দ্যাটস ওয়াই বোথ আর A, ঠিক আছে? হলো?
এবার দেখো, এবার সাবস্ক্রিপ্ট নিয়ে কথা হলো। এবার সাবস্ক্রিপ্ট কী করে জানবে? সাবস্ক্রিপ্ট হলো উইথ সাবসিডারি অ্যাক্সিস। এখানে তো কোনো সাবসিডারি অ্যাক্সিস নেই, রাইট? এখানে তো কোনো সাবসিডারি অ্যাক্সিস নাই। তো এখানে তুমি ধরবে সিগমা ওয়াই জেড অ্যাজ এ মলিকিউলার প্লেন, এটার সাপেক্ষে করবে মলিকিউলার প্লেন। তো এটার সাপেক্ষে এটা +1, দ্যাটস ওয়াই এটা 1, এটা +1, দ্যাটস ওয়াই এটা 1, ঠিক আছে? আর এখানে যেহেতু -1 আছে সেই জন্য এখানে 2, এখানে -1 আছে এখানে সেই জন্য 2। বোঝা গেল? ক্লিয়ার? তো এইভাবে করে পয়েন্ট গ্রুপ ডিনোট করবে, ঠিক আছে? আর এখানে যদি আই থাকতো সেন্টার ও ইনভার্সন, তো সেটা রেসপেক্টে জেরাট আনজেরাট দুটো হতো, ইউ আর জি হতো। সিমেট্রিক হলে +1 হলে জেরাট অবভিয়াসলি জি, আর যদি তোমার -1 হতো তাহলে আনজেরাট। যেহেতু এখানে সেন্টার ও ইনভার্সন নেই, তোমার ওই সিমেট্রিটাই মিসিং, দ্যাটস ওয়াই এখানে ইউ আর জি এতে কোনো দেখানোর দরকার নেই, ঠিক আছে? বোঝা গেল? তো এইভাবে করে তোমরা ডিনোট করবে। তো সেই জন্যই কী হয়, আমরা চেষ্টা করি সবসময় লেখার যে প্রথমে A1 লিখবো, তারপরে A2 লিখবো, তারপরে B1 লিখবো, তো B2 লিখবো। তো A1 বলতে এটা বোঝায় দ্যাট ইজ অল আর 1, ঠিক আছে? A2 বলতে বোঝায় যে আইডেন্টিটি উইল বি 1, প্রিন্সিপাল অ্যাক্সিস উইল বি 1, বাট সাবসিডারি বোথ অফ অ্যাক্সিস উইল বি -1, দ্যাট ইজ A2। ওকে, আর কি আছে? এবার B1 মানে কি? প্রিন্সিপাল অ্যাক্সিস দ্যাট শুড বি -1, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস -1, and also sigma yz also -1, because sigma yz and C2z they are all are give the same result, okay? তো -1 এই ক্ষেত্রে সেম রেজাল্ট দেয় এক্ষেত্রে B1 এর ক্ষেত্রে, ওকে। আর B2 বলতে এটা বোঝায়। তো প্রত্যেকটা কিন্তু স্পেসিফাইড, প্রত্যেকটার যে জায়গা সেটা স্পেসিফাইড, দ্যাট ইজ A1 মানে অল আর 1, A2 ফর E = 1, C2z = +1, sigma xz = -1, sigma yz = -1। B1 এর ক্ষেত্রে E = +1, C2z -1, sigma xz +1, sigma yz -1। B2 that is E = 1, C2z -1, sigma xz -1, sigma yz 1. So that's why all are specified. So that's why I written like this. Okay, I written like this. Okay, this is the main reason behind of it. সেজন্য আমি এইভাবে করে লিখলাম। পসিবিলিটি দেখো, জিনিসটা ভালো করে বোঝো, ক্যারেক্টার টেবল কীভাবে ডেভেলপ হয়। ক্যারেক্টার টেবল ফার্স্ট অফ অল প্রথমে একটা পয়েন্ট গ্রুপ থাকবে, C2b C3b যে কোনো একটা পয়েন্ট গ্রুপ, তার বাঁদিকে ডান দিকে কী থাকবে? সিমেট্রি এলিমেন্টস। এবার সেই সিমেট্রি এলিমেন্টগুলো গুণ করলে একটা রেজাল্ট আসবে। এবার সেই রেজাল্টগুলো যে C2z E দিয়ে E গুণ করলে E হবে, C2z দিয়ে E দিয়ে গুণ করলে C2z হবে, আবার C2z ইন্টু C2z E দিবে, C2z ইন্টু সিগমা xz কী দিবে? সিগমা yz দিবে। তো এই যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলোকে আমরা ডিনোট করবো কী দিয়ে? ক্যারেক্টার দিয়ে, মানে তোমার নাম্বার দিয়ে, নাম্বার সিস্টেম ইউজ করে, ঠিক আছে? আর সেই নাম্বার সিস্টেম কী হবে? এইটার বেশিরভাগ ক্ষেত্রে 1 -1 দিয়ে ডিনোট হয়, এছাড়া অনেক সময় 2 3 0 দিয়েও ডিনোট হয়, ঠিক আছে? তো এবার সবসময় মনে রাখবে যে এগুলো পসিবিলিটি আসে কোত্থেকে। অনেকভাবে তুমি ক্যারেক্টার টেবল এস্টাবলিশ করতে পারো। এক হলো কেট অর্থোগোনালিটি থিওরাম ইউজ করে, যেখানে তোমার নাম্বার অফ কী আছে? নাম্বার অফ ইউজেবল রিপ্রেজেন্টেশন ইকুয়াল টু নাম্বার অফ ক্লাসেস অফ দ্য গ্রুপ। তো এখান থেকে তুমি কীভাবে ইউজেবল রিপ্রেজেন্টেশন যদি 4টে হয়, অর্ডারও 4টে হবে। অর্ডার তো তুমি জানোই, আগের থেকে আমি অর্ডার বলে দিচ্ছি, কোন গ্রুপের কী অর্ডার, কোন গ্রুপের কী অর্ডার সেটা আমি আগেই বলে দিচ্ছি, যে CN এর ক্ষেত্রে তোমার N হবে, CNH এর ক্ষেত্রে 2N হবে, CNV এর ক্ষেত্রে 2N হবে, আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে? তো সেই জন্য অর্ডার নিয়ে ভাবতে হবে না। অর্ডার যদি তুমি মনে রাখো, ইফ ইউ মেমোরাইজ অর্ডার অফ দ্য ইচ অফ দ্য পয়েন্ট গ্রুপ, দেয়ার মাস্ট বি ইউ হ্যাভ নো কনফিউশন দ্যাট ইজ হাউ মেনি ইউজেবল রিপ্রেজেন্টেশন উইল বি দেয়ার, ওকে? বিকজ নাম্বার অফ ইউজেবল রিপ্রেজেন্টেশন ইকুয়াল টু নাম্বার অফ ক্লাসেস অফ দ্য গ্রুপ, ওকে? ও আচ্ছা, আমি অর্ডার বলছি, ক্লাস, তোমার ক্লাসটাও তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লাসও স্পেসিফাইড আছে। নেক্সট ওয়ান না, সাম অফ দ্য স্কোয়ার অফ ডাইমেনশন ইকুয়াল টু অর্ডার অফ দ্য গ্রুপ। অর্ডারও স্পেসিফাইড, আমি অর্ডার বলে দিয়েছি কোন গ্রুপে কী অর্ডার। তো সেই অর্ডারটা যদি তুমি মনে রাখো, তাহলে প্রত্যেকটা ডাইমেনশনের স্কোয়ার তুমি বার করতে পারবে। তো প্রত্যেকটা ডাইমেনশনাল স্কোয়ার ইকুয়াল টু যদি অর্ডার হয়, তাহলে কী কী পসিবিলিটি হতে পারে তুমি ইনডাইরেক্টলি কিন্তু নোট করতে পারো, ঠিক আছে? যদি প্রত্যেকটা ধরো L স্কোয়ার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার প্লাস NA1 স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, তাহলে কী কী কারণে 4 হতে পারে?
অল 1 হতে পারে, বা দুটো -1 দুটো +1 হতে পারে। তো এরকম লটস অফ পসিবিলিটি আছে, ঠিক আছে। এবার সেই পসিবিলিটিগুলো চেক করবে ওই অ্যাক্সিস অফ সিমেট্রি রেসপেক্টে কতটা জাস্টিফাইড। ওকে, তারপরে কি করতে পারো, অর্থোগোনালিটি থিওরাম, যে দুটোর ইউজেবল রিপ্রেজেন্টেশন কী হবে, দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে। তো সেখান থেকে তুমি কি পাবে, তুমি একটা গেস পাবে যে কি কি ওরিয়েন্টেশন হতে পারে, ঠিক আছে। এটা একটা পদ্ধতি। আরেকটা কি পদ্ধতি, আরেকটা পদ্ধতি ওই যে আমি এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট করে দেখিয়েছিলাম, যে প্রত্যেকটা এক্স যদি তুমি প্রথমটা হবে তোমার জেড কোঅর্ডিনেট বেসিস যদি করি A1 রিপ্রেজেন্টেশন, তো অল আর 1। ওকে, তারপরে এক্স কোঅর্ডিনেট করবে, তো এক্স কোঅর্ডিনেট হলে তুমি B1 পাবে, ঠিক আছে। B1 মানে কি, +1 -1 +1 -1, ই হলো +1, C2 হলো -1, সিগমা B +1 সিগমা B ড্যাশ -1। তারপরে ওয়াই কোঅর্ডিনেট দিয়ে করতে পারো, ওয়াই কোঅর্ডিনেট করলে তাহলে B2 পাবে, ঠিক আছে। তারপরে তুমি কি করবে, তারপরে তুমি সাপোজ রোটেশন আবার, তারপরে তুমি জেড এক্সিস বরাবর রোটেশন করবে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে তুমি A2 পাবে। দেখো ভালো করে বোঝো, সাপোজ তুমি যদি জেড কোঅর্ডিনেটকে বেসিস করো, তাহলে তুমি কি পাবে, A1 পাবে, ঠিক আছে। A1 পাবে, তার মানে কি অল আর 1, ঠিক আছে। এবার তুমি এক্স কোঅর্ডিনেটের ওপর কাজ করো, তাহলে কী হবে, তুমি B1 পাবে। B1 হলে কী হবে, +1 -1 +1 -1, এটা কিন্তু C2 সিগমা XZ সিগমা YZ, ঠিক আছে, এটা পাবে। তারপরে ওয়াই কোঅর্ডিনেটে কাজ করবে, ওয়াই কোঅর্ডিনেটে কাজ করলে তুমি B2 পাবে। B2 হলো কী হবে, +1 -1 -1 +1 হলো লাস্ট ওয়ান। এবার তুমি জেড এক্সিসকে বেসিস না ধরে জেড এক্সিস বরাবর রোটেশন করাবে, জেড এক্সিস বরাবর রোটেশন করলে তুমি আলটিমেটলি A2 পাবে। A2 হলে কী হবে, +1 +1 -1 -1। এবার আমরা যখন একটা টেবিল হিসেবে ডিনোট করব, আমরা পরপর যাব, পরপর হলে কী হবে, A1 আগে আসবে, তারপরে A2, তারপরে B1, তারপরে B2। এইভাবে করেও তুমি ক্যারেক্টার টেবিল এস্টাবলিশ করতে পারো। ওকে ওকে, যে কোনো তোমার এটা বেশি সহজ, ওটা একটু ডিফিকাল্ট। গেট অর্থোগোনালিটি থিওরাম অ্যাকচুয়ালি ওটা সাপোর্ট করে। ওটা দিয়ে যদি তুমি ভ্যালুগুলো বার করতে চাও, তা তোমার কিছুটা হলেও ডিফিকাল্টি হবে। আর এটা যদি বার করো, এটা সিম্পল প্রসিডিওর। ওকে ওকে, তাহলে কি হলো, তাহলে লক্ষ্য করো। এবার দেখো, খুব কমন দুটো ক্যারেক্টার টেবিল আমি করে দিচ্ছি। একটা হলো C2V, কী ছিল, C2Z সিগমা V XZ সিগমা V YZ। এবার 3 নম্বরে দেখো, 4 নম্বর দেখো, কী কী আছে, আছে, C2Z আছে, সিগমা V XZ আছে, সিগমা V YZ আছে। কী কী হতে পারে, +1 +1 +1 +1, ঠিক আছে। এটা জেড এক্সিস, X² Y² Z² হলো 1 1 -1 -1, এখানে হবে RZ XY, 1 -1 1 -1, এখানে হবে X আর Y XZ, 1 -1
মাইনাস 1 1 y আর x yz। তো এটা হলো C2B পয়েন্ট গ্রুপ। উদাহরণ C2B পয়েন্ট গ্রুপে কী আসে? ওয়াটার আসে, আরও অনেকে আসে, আপাতত ওয়াটার জেনে রাখো। তো এবার বোঝো, এখানে কিছু কিছু পয়েন্ট মনে রাখবে। এখানে দেখো জেড আছে, এক্স আছে, ওয়াই আছে। কোথায়? এই 3 নম্বরে আছে। তো এই জেড এক্স ওয়াই এরা হলো তোমার ট্রানজিশনাল মোড। ঠিক আছে, আর এটা মনে রাখবে। তো ট্রানজিশন মোড, এটা তো বুঝতেই পারছো, ট্রানজিশন মানে কি? জেড এক্সিস বরাবর ট্রানজিশন, জেড এক্স হলো এক্স এক্সিস বরাবর ট্রানজিশন, আর ওয়াই হলো ওয়াই এক্সিস বরাবর ট্রানজিশন। ওকে, এবার এখানে দেখো আর জেড আর ওয়াই আর এক্স, এই তিনটে কী হবে? রোটেশনাল মোডস। ওকে, এগুলো হলো রোটেশনাল মোডস। ওকে, আর এইটা যেটা আছে এটা হলো কোডেড সিস্টেম। এখান থেকে তুমি পাবে রামন অ্যাক্টিভ, এগুলো রামন অ্যাক্টিভ পাবে। ঠিক আছে, তো এইভাবে করে এই সেকশনটা থেকে তুমি অরবাইটালের জিনিসও বুঝতে পারবে। অরবাইটাল কনসেপ্টও তুমি পাবে। ঠিক আছে, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে এস অরবাইটাল। ঠিক আছে, এক্স ওয়াই মানে ডি এক্স ওয়াই, ওয়াই জেড ডি ওয়াই জেড, এরকম অরবাইটাল পাবে। ঠিক আছে, ওকে। এবার C3B পয়েন্ট গ্রুপ কী কী আছে? ই আছে, 2C3 আছে, 3 সিগমা ভি আছে, A1 A2 A3, A3 না, এখানে ই থাকে, 2 ডাইমেনশনাল, ই ফর 2 ডাইমেনশনাল। ওকে, তো এটা মনে রাখবে। এখানে থাকবে অল আর 1 ফার্স্টে, 1 1 মাইনাস 1 2 মাইনাস 1 0। ওকে, এখানে কী হবে? 3, এখানে কী হবে? 4। সিতে কী আছে? জেড আর জেড এক্স ওয়াই আর এক্স আর ওয়াই। ওকে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা বুঝতেই পারছো ডি অরবাইটাল, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড। ঠিক আছে, তো এইভাবে করে থাকে। ওকে ওকে, এবার আমরা জিনিসগুলো আরও ভালো করে ক্লিয়ারলি করাচ্ছি। দেখো, তো ক্যারেক্টার টেবিলে কী হয়? প্রথমে এটা একটা সেকশন 1, এখানে একটা সেকশন 2 থাকে, সেকশন 3 থাকে, সেকশন 4 থাকে, আর এখানে তো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন ইউজেবল রিপ্রেজেন্টেশন থাকেই। ঠিক আছে, এবার লক্ষ্য করো, সেকশন 1 in the top down লিখছি, টপ রো। রো মানে কি? এই বরাবর যেটা যায় সেটা হলো রো। ঠিক আছে, আর এই বরাবর যেটা যায় সেটা হলো তোমার কলাম। ঠিক আছে, যেমন ম্যাট্রিক্সে যেমন থাকে, এই বরাবরগুলো হলো রো, আর ম্যাট্রিক্সের এই বরাবরগুলো হলো কলাম। ঠিক আছে, ওকে। যাদের ম্যাট্রিক্স আর ডিটারমিনেটের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের বুঝতে অসুবিধা হবে না রো আর কলাম, কারণ লটস অফ অপারেশনস অ্যান্ড লটস অফ তোমার মাল্টিপ্লিকেশন ডিভিশনস আর দেয়ার হুইচ আর বেসড অন কলাম অ্যান্ড রো। ওকে, যদি ম্যাট্রিক্সে বা ডিটারমিনেটে তুমি কলাম আর রো যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমার ম্যাট্রিক্স বা ডিটারমিনেটে মাল্টিপ্লিকেশন করা, ডিভিশন করা, ইভেন তোমার
কমন নেওয়া এগুলো কিন্তু ইজি না, এগুলো বেশ টাফ কিন্তু, ঠিক আছে? তো এই দুটো জানতে হবে। এবার দা shown files symbol for the point group is given. Okay, and the section also lists irreducible representation. দেখো জিনিসটা বোঝো, এই যে টপ এখানে থাকে, এখানে হয় C2V নয় C3V এগুলো থাকে, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমার, এই ওয়ানটা হয়ে গেল তোমার পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? আর সেই পয়েন্ট গ্রুপ কী হবে, এই এই কলামটা নিয়ে থাকবে, এই কলামটা হবে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, IR ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। তো টপে কি থাকবে, পয়েন্ট গ্রুপ থাকবে, ঠিক আছে? পয়েন্ট গ্রুপের নিচে কি থাকবে, IR রিপ্রেজেন্টেশন থাকবে। IR মানে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকবে, সেটা A1 A2 A2 হতে পারে, E হতে পারে, T হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা থাকবে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ওকে ওকে, নেক্সট। এটা আমি মুছে দিলাম, হ্যাঁ। ওকে, সেকশন 2। কি হতে পারে, this section gives the character for all the symmetry operations of different irreducible representation. Okay, so section 2 gives the character for all the symmetry operation of defined irreducible representation. কি আছে, ক্যারেক্টার শো করে, বিভিন্ন ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টার শো করে। এই যে এই জায়গাটা হলো বিভিন্ন ক্যারেক্টার শো করে, এটা কি শো করে, ক্যারেক্টার মানে +1 -1 2 3 এগুলো সো অন, ঠিক আছে? character show করে। Section 2 that should be gives character. So this section gives the character for all the symmetry operation of defined irreducible representation. And always remember, এই জায়গাটায় থাকবে symmetry operation, symmetry elements, আর এদের আন্ডারে থাকবে character, ঠিক আছে? ওকে, নেক্সট। এবার সেকশন 3। সেকশন 3তে কি থাকবে, it gives transformation properties of the Cartesian coordinates x, y, z and rotations, that is rx, ry, rz, ঠিক আছে, about these axes. Okay,
It gives the transformation properties of the Cartesian coordinate xyz and rotation about rx, ry, rz about these axes. এবার লক্ষ্য করো এই যে সেকশনটা, এই সেকশনটা এখানে তুমি এক্স ওয়াই জেড বা আর এক্স আর ওয়াই আর জেড পাবে। মানে কি, একটা হলো কার্টেশিয়ান কোডেড, দ্যাট ইজ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কোডের রেসপেক্টে তুমি ট্রানজিশনাল মোডস অফ ট্রানজিশনাল মোডস পাবে, অথবা আর জেড আর এক্স আর ওয়াই দ্যাট ইজ রোটেশনাল মোডস পাবে। ঠিক আছে, তো সি যে সেকশনটা সেটা সাধারণত তোমার কার্টেশিয়ান কোডের রেসপেক্টে এক্স ওয়াই জেড অ্যান্ড রোটেশনের রেসপেক্টে আর এক্স আর ওয়াই জেডকে ক্যারি করে। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, এটা মুছে দিলাম। ওকে, এবার সেকশন 4, it gives the transformation properties of the binary products of Cartesian coordinates like xy, yz, zx and their square term কি থাকে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এগুলো থাকে। ঠিক আছে, তাহলে তোমার ঠিক এই জায়গাটায় তোমার কি থাকবে, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো থাকবে। এগুলো তোমাকে অরবিটালের একটা আইডিয়া দেবে। ঠিক আছে, তাহলে এইগুলো থাকবে। তো এইভাবে করে তুমি একটা গোটা ক্যারেক্টার টেবল জেনারেট করতে পারো। ওকে, নেক্সট। ওকে, এবার মনে রাখবে, যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, তাদের ক্ষেত্রে কি হয়, সাপোজ এন ট্রিপল বন্ড ইন CO2ও হতে পারে, CO2ও তুমি কনসিডার করতে পারো, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল অ্যান্ড দ্য মলিকিউল হ্যাভিং সেন্টার অফ সিমেট্রি, দ্যাট ইজ CO2। ঠিক আছে, মলিকিউল হ্যাভিং সেন্টার অফ সিমেট্রি, এখানে আর আমি লিখছি না, মনে রাখবে। আর কি হবে, ও ট্রিপল বন্ড ও, এগুলোর মধ্যে কি আছে, সেন্টার অফ সিমেট্রি আছে। তো এদের পয়েন্ট গ্রুপ হবে তোমার ডি ইনফিনিটি এইচ পয়েন্ট গ্রুপ। ওকে, এবার মনে রাখবে, যাদের ক্ষেত্রে সেন্টার অফ ইনভার্সন থাকে না, অ্যাজ ফর এক্সাম্পল সি ডবল বন্ড এস ডবল বন্ড, আরও অনেক আছে। তো এদের ক্ষেত্রে তোমার পয়েন্ট গ্রুপ হবে সি ইনফিনিটি ভি। ঠিক আছে, এটুকু মনে রাখবে আপাতত, যে যাদের তোমার লিনিয়ার মলিকিউল, যে সমস্ত লিনিয়ার মলিকিউল ক্ষেত্রে তুমি দুদিকে সেম অ্যাটম পাবে বা সেম সেন্টার অফ সিমেট্রি থাকে, তাদের ক্ষেত্রে পয়েন্ট গ্রুপ হবে ডি ইনফিনিটি এইচ। ঠিক আছে, আর যে সমস্ত লিনিয়ার মলিকিউলের ক্ষেত্রে তুমি সেন্টার অফ সিমেট্রি তুমি পাবে না, তোমার দেখবে দুদিকে দুরকম অ্যাটম আছে বা দুদিকে দুরকম ওরিয়েন্টেশন আছে, তাহলে সেক্ষেত্রে হবে পয়েন্ট গ্রুপ সি ইনফিনিটি ভি। ঠিক আছে, তো লিনিয়ার মলিকিউলের ক্ষেত্রে দুটোই পসিবিলিটি হয়, একটা হলো সি ইনফিনিটি এইচ, একটা হলো সি ইনফিনিটি ভি, আর একটা হলো ডি ইনফিনিটি এইচ। এবার শুধু মনে রাখবে যে ওর মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে কি নেই, মানে দুদিকে একই অ্যাটম আছে কি নেই বা দুদিকে একই অ্যারেঞ্জমেন্ট আছে কি নেই। ইফ দেয়ার মাস্ট বি ইন বোথ সাইড দ্য সেম অ্যারেঞ্জমেন্ট ইজ দেয়ার অর সেম অ্যাটমস আর দেয়ার, তো দেয়ার মাস্ট বি ডেফিনেটলি সেন্টার অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট, সো দ্যাটস ওয়াই দ্য পয়েন্ট গ্রুপ উইল বি গোজ টু ডি ইনফিনিটি এইচ। ওকে, if there is symmetry, center of symmetry is not there,
So there must be missing of center of symmetry is there. Same arrangement is not present in both of the side. Same atoms are not present in the both of the side. Like for example, OCS, that is C double bond S and C double bond O, are not same. So on that case, the bond group will be C infinity P. Okay, so there must be for all the linear molecules having the two choices, either D infinity H or C infinity P. Okay, clear? There is no confusion. Okay, next. এবার সবসময় মনে রাখবে, কিছু মনে করার জন্য বলে দিচ্ছি, দ্যাট ইজ বললো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন যখন আঁকবে সেটা 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে। 3D হলে T হবে, 2D হলে E হবে, অ্যান্ড 1D হলে হয় A হবে নয় B হবে। ঠিক আছে, 3D ফর T, 2D ফর E, 1D ফর A or B। ওকে, এবার অলওয়েজ রিমেম্বার A হবে যখন সিমেট্রিক with respect to principal axis, তার মানে কি হবে +1 with respect to principal axis, and that is -1 with respect to principal axis or unsymmetric by antisymmetric with respect to principal axis. Okay, so on that case B is used. With respect to principal axis, if +1 is there, so that means symmetric with respect to principal axis, that is A. Okay, that is A. And if antisymmetric with respect to principal axis or -1 is there or minus the sign is there, so there must be goes to B. Okay, but always remember, if I is there, center of inversion is present, so if subscript, if symmetric is there, so that is plus sign is there, that should be G, Gerard. Antisymmetric if there, so that is minus sign will be there, that is must be ungerard. Okay, and always remember subsidiary axis. Okay, subsidiary axis আর অনেক সময় তোমার মলিকুলার প্লেনের হিসাবেও ধরা হয়। যদি তোমার +1 থাকে তাহলে সেটা হবে 1 সাবস্ক্রিপ্ট, -1 থাকলে 2 সাবস্ক্রিপ্ট। ওকে, এছাড়া অনেক সময় তোমার প্রাইম ডাবল প্রাইম থাকে উইথ রেসপেক্ট টু মলিকুলার প্লেন, যদি সিমেট্রিক হয় আর আনসিমেট্রিক হয় ওটার রেসপেক্টে প্রাইম ডাবল প্রাইম ইউজ হয়। এছাড়া আর তেমন কিছু ইউজ নয়, এটাই হলো তোমার মেন ইউজ। ওকে, ক্লিয়ার? মনে থাকবে। ওকে, নেক্সট। এবার কিছু মনে রাখো শেপ, যেমন পয়েন্ট গ্রুপ মনে রাখছো, পয়েন্ট গ্রুপের সঙ্গে সঙ্গে কিছু শেপ ওরিয়েন্টেশনও মনে রাখবে। যেমন 1 নম্বর CH2Cl2, এটা কি হয়, এটা তোমার ওয়াটারের মতোই বিহেভ করে, দুদিকে দুটো H বা দুদিকে দুটো Cl দিয়ে দিবে, এরকম ওরিয়েন্টেশন ভি শেপড, তো C2V। ওকে, অ্যান্ড CHCl3, এটা হয়ে গেল ভি শেপড। হ্যাঁ, এটা শেপ। CHCl3 কী হবে, এটা তোমার অ্যামোনিয়ার মতো কাজ করবে, যেটা হলো তোমার C3V পয়েন্ট গ্রুপ। ঠিক আছে, এটা আমব্রেলা শেপ, আমব্রেলা। ঠিক আছে, আর কি আছে, CH4, দ্যাট ইজ পারফেক্ট টেট্রাহেড্রাল, TD। ঠিক আছে, পয়েন্ট গ্রুপ, TD পয়েন্ট গ্রুপ। তো এরা প্রত্যেকে জিওমেট্রি রেসপেক্টের পরে হলো টেট্রাহেড্রালে। ঠিক আছে, তুমি C2V বলো, C3V বলো, TD বলো, এরা হলো ডিফারেন্ট পয়েন্ট গ্রুপস। ওকে, ভি শেপ বলো বা আমব্রেলা শেপ বলো বা পারফেক্ট টেট্রাহেড্রাল বলো, এগুলো হলো তোমার শেপ। ওকে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার অনুযায়ী এরা প্রত্যেকে সেম জিওমেট্রি আন্ডারে পড়ে, দ্যাট ইজ টেট্রাহেড্রাল জিওমেট্রি। ওকে, অল আর ইন দ্য সেম জিওমেট্রি, দ্যাট ইজ টেট্রাহেড্রাল জিওমেট্রি। শুধুমাত্র ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার দে ডিফার ইন অ্যাঙ্গেল ডেভিয়েশন ক্যান বি দেয়ার, অল বন্ড লেন্থ আর নট ইকুয়াল, সো অন দ্যাট কেস their shape will be are not identical to geometry. Okay, so আমি আগেই বলেছি, if there is lone pair is there, if the
atoms are not same all over, so there must be some deviation can be occur from the perfect geometry. ওকে, সো ধরো সেটা পারফেক্ট টেট্রাহেড্রাল ছিল, পারফেক্ট অক্টাহেড্রাল ছিল, কিন্তু সেখানে যেহেতু লোন পেয়ার আছে বা অন্য কোনো অ্যাটম আছে, তো কিছুটা হলো ডেভিয়েশন হয়ে যায়। লোন পেয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডেভিয়েশন হয়, বিকজ লোন পেয়ারের ক্ষেত্রে লোন পেয়ার রিপার্সনের ব্যাপারটা আসে, লোন পেয়ার বন পেয়ার রিপার্সনটা চলে আসে, বন পেয়ার রিপার্সন, তিনটা ভিন্ন ধরনের রিপার্সনের জন্য তোমার কী হয়, জিওমেট্রি আর শেপটা কিন্তু এক হয় না, জিওমেট্রি আর শেপটা ডিফারেন্ট হয়। এখানে যেমন ওয়াটারের ক্ষেত্রে ভি শেপড বললাম, সেটা হলো শেপ, ওকে, কিন্তু জিওমেট্রি ওর টেট্রাহেড্রাল ছিল, টেট্রাহেড্রালই থাকবে, ঠিক আছে, দ্যাটস ইট। PCl5 D3H পয়েন্ট গ্রুপ কী হবে, টিবিপি শেপ। SF4 C2E পয়েন্ট গ্রুপ, এটার শেপ হলো, এগুলো সব শেপ, হ্যাঁ, অ্যাঙ্গুলার। BrF5 D4H, that is square planar. SF6 octahedral, octa shape। আর কি আছে, IF7 কি আছে, D5H, এটা হলো পেন্টাগোনাল বাইপিরামিডাল PVP শেপ, ওকে। অ্যান্ড B12H12-2 এটার হলো IH, দ্যাট ইজ আইকোসাহেড্রাল শেপ, ঠিক আছে। তো এইগুলো হলো মনে রাখবে যে PCl5 D3H পয়েন্ট গ্রুপ শেপ দেখায় TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ। SF4 C2B, দ্যাট ইজ শেপ দেখায় অ্যাঙ্গুলার। BrF5 D4H, দ্যাট ইজ শেপ দেখায় স্কোয়ার প্ল্যানার। SF6 অক্টাহেড্রাল শেপ আর জিওমেট্রি দুটোই অক্টাহেড্রাল। IF7 D5H পেন্টাগোনাল বাইপিরামিডাল। B12H12-2 IH আইকোসাহেড্রাল, ঠিক আছে। এগুলো আই থিঙ্ক এগুলো তোমার শেপ না, এগুলো জিওমেট্রি, ঠিক আছে। আমি একটু ভুল লিখছি, এটা এই জায়গাটা মুছে নাও, বোথ আর জিওমেট্রি, ঠিক আছে, জিও ফর জিওমেট্রি, ঠিক আছে, মনে রাখবে। তো এগুলো হলো তোমার জিওমেট্রি। শেপ কিন্তু আলাদা, তোমার টিবিপি শেপের মধ্যে টি শেপ হয় একটা, CLF3-র ক্ষেত্রে দেখা যায় টি শেপ, যেহেতু দুটো লোন পেয়ার থাকে, দুটো লোন পেয়ার ইকুইটোরিয়ালি প্রেজেন্ট থাকে, দ্যাটস ওয়াই CLF3 ইজ টি শেপ, সেটা ওর শেপ, কিন্তু ওর জিওমেট্রি হলো টিবিপি হলো ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা এফ থাকে, অ্যাকচুয়ালি দুটো এফ থাকে CLF3-র মধ্যে, ইকুইটোরিয়ালি একটা এফ থাকে, আর ইকুইটোরিয়ালে দুটো লোন পেয়ার থাকে। কেন থাকে লোন পেয়ার ইকুইটোরিয়ালে? বিকজ ইকুইটোরিয়ালে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করে। মনে রাখবে সবসময় যখনই জিওমেট্রি আঁকার চেষ্টা করবে তখন লক্ষ্য করবে লোন পেয়ার যতটা দূরে থাকবে, একে অপর থেকে যতটা ডিস্টেন্সে থাকবে, তত বেশি কী হবে, ওদের মধ্যে রিপালশন ক্রিয়েট কম হবে, আর তত বেশি স্টেবল হবে কনফিগারেশনটা বা মলিকিউলের স্ট্রাকচারটা, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে যখন CLF3 তুমি আঁকবে, এটা আমি মুছে দিচ্ছি, CLF3 এখানে F, এখানে F, এখানে F, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, তখন দেখো এই এক একটা অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি, আর যদি তোমার এই দিকে থাকতো তা এক একটা অ্যাঙ্গেল কী হতো, 90 ডিগ্রি। তো সেই জন্য লোন পেয়ারটাকে যতটা পাওয়া যায় ম্যাক্সিমাম ডিস্টেন্সে রাখা হয়, ঠিক আছে। এছাড়া আরেকটা ব্যাপার আছে, অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলোকে রাখা হয়, কেন, এস ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে, কারণ এস ক্যারেক্টার যেখানে বেশি হয় সেখানে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, পি ক্যারেক্টার যেখানে বেশি হয় সেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই না? আমার ভুলও হতে পারে, উল্টাও হতে পারে। তো এস ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে তোমার অ্যাকচুয়ালি টিবিপি শেপের মধ্যে অ্যাকচুয়ালি তোমার মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো থাকে, ঠিক আছে। আর পিভিপি শেপে তোমার ইকুইটোরিয়ালি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো থাকে। যদি তুমি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলোকে তোমার টিবিপি জিওমেট্রিতে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করো, আর অথবা পিভিপি শেপে পেন্টাগোনাল বাইপিরামিডের ক্ষেত্রে তোমার ইকুইটোরিয়ালি প্রেজেন্ট করো, তাহলে স্ট্রাকচারটা সবচেয়ে বেশি স্টেবল হবে, ঠিক আছে। এটা আপাতত মনে রাখবে, এর কারণটা আমি বন্ডিং যখন করাবো তখন বলে দেবো, ওখানে এস ক্যারেক্টার পি ক্যারেক্টারের ব্যাপার আছে, বেঞ্চ রুলের ব্যাপার আছে। তো বেঞ্চ রুলের জন্য তোমার কি হয়, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর প্রেজেন্ট ইন দ্য অ্যাকচুয়াল ইন দ্য টিবিপি শেপ,
and most electropositive element that should be present in the axial in PVP shape, in PVP geometry. Okay, ওকে ক্লিয়ার? তো এই দুটোর ওপর রেসপেক্টে একটা হলো পেন্স রুল, একটা হলো ভিএসিপিআর থিওরি, আর একটা হলো লোন পেয়ার রিপার্সালের ওপর মাথায় রেখে তোমার CLF3 শেপ হয় টি শেপ, কিন্তু জিওমেট্রি টিবিপি। ওকে ক্লিয়ার? বোঝা। এবার আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশন 1 নাম্বার কনস্ট্রাকশন অফ হাইব্রিড অরবিটালস। তুমি গ্রুপ থিওরি ইউজ করে হাইব্রিড অরবিটালস ডিনোট করতে পারো, ঠিক আছে? 2 নাম্বার ডিটারমিনেশন অফ ইউজেবল রিপ্রেজেন্টেশন, জানোই, অফ irreducible representation, এটা তুমি ডিনোট করতে পারো ডিটারমিনেশন অফ ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন। 3rd one total vibration modes determination, টোটাল ভাইব্রেশন মোড ডিটারমিনেশন করতে পারো। 4 কি রামান অ্যাক্টিভ অ্যান্ড IR অ্যাক্টিভ ডিনোট করতে পারো। 10 কি প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার ভাইব্রেশন ডিনোট করতে পারো। প্যারালাল হলো সিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, আর পারপেন্ডিকুলার হলো আনসিমেট্রিক উইথ রেসপেক্ট টু অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? পারপেন্ডিকুলার হলো অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল হলো সিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস। এছাড়া আর কী করতে পারো? ডিটারমাইন অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে করতে পারো? দেখো, একটা মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ বা অ্যাক্টিভ নয় সেটা অনেকটা ডিপেন্ড করে, মেনলি ডিপেন্ড করে প্রিন্সিপাল তোমার প্লেন অফ সিমেট্রি, আর নেক্সট ওয়ান সেন্টার অফ সিমেট্রি। অ্যাক্সিস অফ সিমেট্রির ওপর অতটা ডিপেন্ড করে না। সাধারণত মেন ফান্ডামেন্টাল দুটো জিনিস তোমাকে চেক করতে হয়, একটা হলো প্লেন অফ সিমেট্রি, আর একটা হলো সেন্টার অফ সিমেট্রি। যদি একটা মলিকিউলের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকে আর সেটা সেই মলিকিউলকে যদি সিমেট্রিক্যালি পাস করে, সিমেট্রিক্যালি কাট করে, তাহলে অবভিয়াসলি দ্য মলিকিউল ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ, দ্য মলিকিউল ইজ গোজ টু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। ওকে, এটা আমি অপটিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে বুঝিয়েছিলাম, ঠিক আছে? আরেকটা হলো সেন্টার অফ সিমেট্রি যদি থাকে, তার মানে কি, তুমি একটা সেন্টারের রেসপেক্টে, একটা সেন্টার অফ ইনভার্সনের রেসপেক্টে তুমি দুদিকে না, প্রত্যেকটা দিকে একই, মানে একে অপরের অপোজিট, মানে কি বল, পরিপূরক কনফিগারেশন তুমি পাচ্ছ। তার মানে কি, সেন্টার অফ ইনভার্সন আছে, সেন্টার অফ সিমেট্রি আছে, তার মলিকুলে যখন সেন্টার অফ সিমেট্রি বা প্লেন অফ সিমেট্রি থাকবে আর সেটা যদি ওকে সিমেট্রিক্যালি ওরিয়েন্ট করে, তাহলে অবশ্যই দ্য মলিকুল ইজ গোজ টু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। তো ইনডাইরেক্টলি তুমি অপটিক্যাল অ্যাক্টিভিটি তুমি অনেক ক্ষেত্রেই প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি রেসপেক্টে বার করতে পারো। সেন্টার অফ সিমেট্রি অ্যাপ্লিকেশনটা কম, যদি কম্পেয়ার করি প্লেন অফ সিমেট্রি অ্যাপ্লিকেশনটা বেশি। মলিকিউলগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্লেন অফ সিমেট্রি দিয়ে পাস করানোর চেষ্টা করি, যে দেখি যে কাট করছে কিনা। যদি কাট করে, অবভিয়াসলি সেটা কী হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। এবার সবসময় মনে রাখবে, যখন সাইক্লোহেক্সেন ব্যাপারটা আসে তখন কি করতে হয়, সাইক্লোহেক্সেনের অনেকগুলো ফর্ম আছে। তোমার চেয়ার ফর্ম আছে, বোর্ড ফর্ম আছে, টুইস্ট বোর্ড স্ট্রাকচার আছে। এছাড়া সাইক্লোহেক্সেন এমনি যে আমরা যে একটা রেগুলার হেক্সাগন একটা স্ট্রাকচার করি, সেটা একটা আছে। তো যে কোনো ওরিয়েন্টেশন যদি তোমার প্লেন অফ সিমেট্রি পাস করে যদি সিমেট্রিক্যালি কাট করে যে কোনো ওরিয়েন্টেশনে, তাহলে দ্য মলিকিউলের 99% চান্স থাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার। যদি যে কোনো ওরিয়েন্টেশন, দ্যাট ইজ বোর্ড ফর্ম হোক, টুইস্ট বোর্ড স্ট্রাকচার হোক, চেয়ার ফর্ম হোক বা রেগুলার হেক্সাগন হোক, তুমি যদি যে কোনো স্ট্রাকচারে যদি তুমি দেখো প্লেন অফ সিমেট্রি পাস করছে, তাহলে ওর কিন্তু 98% কি 97% চান্স থাকে ওর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার। ওকে, সেটা আবার সিওরিটি হওয়ার জন্য তুমি কি করবে, চেয়ার ফর্মে নিয়ে আসবে, কারণ চেয়ার ফর্ম সাইক্লোহেক্সেনের সবচেয়ে স্টেবল ফর্ম,
ঠিক আছে। এবার চেয়ার ফর্মে গেলে কি হবে, তোমার অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল ব্যাপার আসবে, হলো। এরপরে তুমি প্লেন অফ সিমেট্রি দিয়ে যদি দেখো যে হ্যাঁ পাস করছে, কাট করছে, সিমেট্রিক্যালি কাট করছে, তাহলে অবভিয়াসলি দ্য মলিকিউল গোজ টু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। ঠিক আছে, তো এটা আমাকে দেখতে হবে। সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে মেনলি তোমার সাইক্লোহেক্সেন অ্যান্ড ডেকালিন দুটো সিস্টেমের ক্ষেত্রে চেয়ার ফর্ম করে করাটা সবচেয়ে বেটার, বিকজ চেয়ার ফর্ম ইজ মাচ মোর স্টেবল। ওকে, আর ডেকালিন যদি থাকে তো সেক্ষেত্রে ট্রান্স ডেকালিন সিস ডেকালিনের ব্যাপার থাকে। যদি তোমার ডেকালিন সিস্টেম শুধু বলা থাকে, ট্রান্স ডেকালিন সিস ডেকালিন না বলা থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবে কোনটা স্টেবল ওয়ান, তো সেটা রেসপেক্টে করতে পারো। ওটা তোমার কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে সিস ট্রান্স লিখে দিবে। ঠিক আছে, হয় লিখে দিবে আর নয়তো দুটো অ্যান্সার দিয়ে দিবে দুটো রেসপেক্টে। ঠিক আছে, তো এইরকম করবে। ওকে, তো সেই জন্য অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি একটা বিশাল প্রোফাউন্ড ব্যাপার আছে। ঠিক আছে, এছাড়াও এনএমআর এর ক্ষেত্রে তোমার সিমেট্রির খুব বড় একটা রোল আছে। কি রোল আছে, দুটো হাইড্রোজেনকে যদি বাইসেক্ট করে, ভালো করে বোঝো, দুটো হাইড্রোজেনকে যদি বাইসেক্ট করে, দে আর ডায়াস্টোমেরিক প্রোটন। ওকে, অ্যান্ড দুটো হাইড্রোজেন যদি একে অপরে রিফ্লেক্ট করে, তাহলে দিস টু হাইড্রোজেনস আর এনার্শিওমেরিক প্রোটন। জিনিসটা বোঝো, ধরো মাঝখান দিয়ে একটা কী করলাম, মাঝখান দিয়ে একটা দাগ করলাম, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তো এটা রিফ্লেকশন, এটা, তাই এটা হবে এনার্শিওমেরিক প্রোটন। এনার্শিওমেরিক প্রোটন মানে এরা একই সিগন্যাল দেখাবে। ঠিক আছে, কিন্তু বাইসেক্ট করলো, ধরো এখানে প্রোটন, এরা হলো ডায়াস্টোমেরিক প্রোটন, কারণ দুটো হাইড্রোজেনকে বাইসেক্ট করছে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে কী হবে, এরা ডায়াস্টোমেরিক প্রোটন হবে, আলাদা সিগন্যাল দেখাবে। তো সেই জন্য এনএমআরের ক্ষেত্রে শুধুমাত্র নট অনলি ফর 1H এনএমআর বাট অলসো ফর কার্বন 30 এনএমআর, ফ্লুরিন এনএমআর, ফসফরাস এনএমআর, প্রত্যেকটা ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কার্বনের ক্ষেত্রেও যদি তুমি দেখো যে তোমার দুটো মিরর ইমেজ তৈরি হচ্ছে, দুটো সাইডে একই ধরনের কার্বন আছে, তাহলে সেক্ষেত্রে ওই একটা কার্বন আরেকটা কার্বনে রিফ্লেক্ট করছে, তাহলে সেক্ষেত্রে একই সিগন্যাল দেবে। ঠিক আছে, তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখা যাচ্ছে তোমার আপাত দৃষ্টিতে তুমি বলছো মলিকিউলে 12টা সিগন্যাল আছে, কিন্তু যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে, দেখা যাচ্ছে ওটা 12টা সিগন্যাল দেখাচ্ছে না, 6টা সিগন্যাল দেখাচ্ছে। তো এটা হতে পারে। ওকে, আর কি আছে, মলিকিউলস পোলার অর নট, পোলার অর নন পোলার, সেটা ডিনোট করার জন্য তোমার গ্রুপ থিওরি একটা প্রোফাউন্ড এফেক্ট আছে। 8 you can classify them in fermions and bosons. ফার্মিয়নস অ্যান্ড বোসনসটা আপাতত জেনে রাখো, আমি এটা এখন বলছি না, ওটা কোয়ান্টাম কেমিস্ট্রিতে বলবো। দ্যাট ইজ ফার্মিয়নস অ্যান্ড বোসনস বলে দুটো স্ট্যাটিস্টিক্স থাকে। ওকে, মেকানিক্স, তো এইভাবে করে তুমি ক্লাসিফাই করতে পারো। ওকে, 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 এবার লক্ষ্য করো, অপটিক্যাল অ্যাক্টিভিটি যদি বলি, মলিকিউল must be optically active, হলে কি হবে, যদি অপটিক্যালি অ্যাক্টিভ প্রমাণ করতে চাও তাহলে কি হবে, এসএন অ্যাক্সিস থাকবে না 1 নাম্বার, সিগমা থাকবে না 2 নাম্বার, সেন্টার অফ ইনভার্সন থাকবে না। ওকে, ওরা ডিএনএইচ বা ডিএনডি পয়েন্ট গ্রুপের মধ্যে পড়বে না। ঠিক আছে, ওদের মাত্র সিএন এগুলো থাকতে পারে, সিএন থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এগুলো থাকবে না, এসএন প্রপার অ্যাক্সেস ইমপ্রপার অ্যাক্সেস অফ সিমেট্রি থাকবে না, সিগমা বা প্লেন অফ সিমেট্রি থাকবে না, সেন্টার অফ সিমেট্রি থাকবে না, আর অবশ্যই ওই পয়েন্ট গ্রুপগুলো সাধারণত ডিএনএইচ ডিএনডি পয়েন্ট গ্রুপ হয় না। ঠিক আছে, তার মানে মলিকিউলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট। এবার মলিকিউল
মাস্ট বি পোলার। পোলার হতে গেলে কি হবে? সেন্টার অফ ইনভার্সন থাকবে না, সেন্টার অফ ইনভার্সন থাকবে না। ডি পয়েন্ট গ্রুপ হবে না, ডাইহেড্রাল সিমেট্রি কিন্তু থাকবে না। ডি পয়েন্ট গ্রুপ মানে কি? ডিএনএইচ হতে পারতো, ডিএনডি হতে পারতো, ডিএন হতে পারতো, এগুলো কোনোটাই হবে না। ঠিক আছে? দে বিলং টু কি কি পয়েন্ট গ্রুপ? সি, দ্যাট ইজ মাস্ট বি সিএন হতে পারে, সিএনএইচ হতে পারে, এনএইচ হতে পারে, সিএনভি হতে পারে, সিএস হতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে? ডাইপোল মোমেন্ট লাইস অ্যালং দ্য সিএন অ্যাক্সিস, সিএন অ্যাক্সিস বরাবর ডাইপোল মোমেন্ট থাকবে। ওকে, তখন সেটা কি হবে? পয়েন্ট গ্রুপ সিএনভি। ঠিক আছে? আর যদি ডাইপোল মোমেন্ট যদি লাই করে, লাইস অ্যাট সিগমা দ্যাট প্লেন অফ সিমেট্রি, তাহলে পয়েন্ট গ্রুপ হবে সিএস। তাহলে মনে রাখবে এর ক্রাইটেরিয়া কি? সেন্টার অফ ইনভার্সন থাকবে না, আর পয়েন্ট গ্রুপ অবশ্যই ডাইহেড্রাল সিমেট্রির আশেপাশে যাবে না। ঠিক আছে? সেটা হয় বিলং টু সি হবে, তাতে সিএন হতে পারে, সিএনএইচ হতে পারে, সিএনভি হতে পারে, সিএস হতে পারে। ওকে, ঠিক আছে? এরপরে আমি কিছু আরও কিছু টপিক বলবো। হ্যাঁ, একটু ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছে। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা বার করতে জানবো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। আমি বলছিলাম রিপ্রেজেন্টেশন বেসিক্যালি টু টাইপস, রিডিউসিবল অ্যান্ড ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন তো আমি বললাম A1, B1, B2 এগুলো যেগুলো আমরা বললাম পয়েন্ট গ্রুপে নিচে নিচে সারি সারি করে লিখলাম, সেগুলো হলো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে?
এবার আমরা জানবো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। দেখো ঠিক আছে, এখানে কি আছে, C2V পয়েন্ট গ্রুপ, ই আছে, C2Z আছে, সিগমা ভি এক্স জেড আছে, সিগমা ভি ওয়াই জেড আছে, এখানে হবে আর কি আছে, এখানে A1 আছে, A2 আছে, B1 আছে, B2 আছে। খুব বাজে হচ্ছে যদিও, ওকে ওকে। এবার ধরো এখানে এই যে A1 A2 B1 B2 এরা হলো প্রত্যেকে IR বা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, যেগুলো কি ডিনোট করে, ক্যারেক্টার, একটা ক্যারেক্টার। A1 এর ক্যারেক্টার কি 1 1 1, A2 ক্যারেক্টার 1 1 -1 -1, B1 এর ক্যারেক্টার 1 -1 1 -1, B2 ক্যারেক্টার হলো 1 -1 -1 1। হলো ক্লিয়ার? এবার দেখো এর রিডিউসিবল রিপ্রেজেন্টেশন কী করে মনে রাখবে, এটা একটা সূত্র আছে। দেখো NA1 ইকুয়াল টু কী হবে, 1/অর্ডার, অর্ডার এখানে কত মনে রাখবে, C2V পয়েন্ট গ্রুপ বা যে কোনো CNVর পয়েন্ট গ্রুপ হলো 2n, 2n হলো এখানে হবে, এখানে কি আছে, C2 আছে 2, তাহলে 2 × 2 2 × 2 ইকুয়াল টু 4, ঠিক আছে, তাহলে এখানে হবে 1/4। ওকে, এবার গুণ করবে। এবার মনে রাখবে এদের ক্ষেত্রে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের মধ্যে আরেকটা জিনিস তুমি পাবে, দ্যাট ইজ মাস্ট বি কোডের সিস্টেম করে দেখবে 9 -1 3, আর কোথায় দেব, ইকুয়াল টু হবে 9 -1 9 -1, তারপর হবে 3, তারপর হবে 1, ঠিক আছে। তো দেখো এই 9 দিয়ে গুণ করবে, 9 তারপরে এর কোফিশিয়েন্ট কি 1, 9 × 1 × 1, তাহলে কী হবে 9 হবে, ঠিক আছে। এবার -1 ইন্টু এর কোফিশিয়েন্ট কি 1, -1 × 1 × 1, তাহলে কী হবে -1 হবে। এবার 3 ইন্টু এর কোফিশিয়েন্ট কি 1, 3 × 1 × 1, তাহলে কী হবে +3 হবে। 1 এই 1 এর কোফিশিয়েন্ট কি 1, 1 × 1 তার সঙ্গে আবার 1, তাহলে কী হবে 1 হবে, +1 -1 কেটে গেল 12, তাহলে হবে 3A1। এটা হয়ে গেল রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ওকে, বোঝা গেল? এবার দেখো তারপরে এটা আমি মুছে দিলাম, এটা আচ্ছা মুছছি না, এইভাবেই করছি। এবার NA2 এটাও তাই 1/4, ভিতরে কি হবে দেখো, এখানে 9 আছে, এর কোফিশিয়েন্ট 1 আছে, 9 × 1 A2 যেহেতু × 1, ঠিক হবে 9 হবে। -1 এবার নিব, -1 এর কোফিশিয়েন্ট কি 1, তো -1 × 1 -1 -1 × 1 × 1 দ্যাট ইজ 1 হবে। ওকে, এবার দেখো এবার আমার 3 আছে, 3 ইন্টু এর কোফিশিয়েন্ট কি আছে 1, 3 × 1 × 3, আর -1 এর সঙ্গে গুণ হলে কী হবে -3। ওকে, এবার 1 আছে, 1 এর সঙ্গে এর কোফিশিয়েন্ট 1, 1 এর সঙ্গে কোফিশিয়েন্ট 1 এর গুণ হয়ে তারপরে -1 দিয়ে গুণ হবে, তাহলে কী হবে -1। তো কী হবে করে দেখবে তোমার আলটিমেটলি দ্যাট ইজ 9 - 3 + 1 হলো 4, 4 + 1 5, 9 - 5 হলে
4 and 4 4 কেটে যাবে 1 হবে। তো এইভাবে করে আমরা পাবো দ্যাট ইজ NA1 ইকুয়াল টু 3, NA2 ইকুয়াল টু 1। ঠিক আছে, বোঝা গেল? কিছুই না, তোমার এই যে তোমার পরে পেয়ে যাচ্ছি, তোমার রিডিউসিবল রিপ্রেজেন্টেশন এই যে পেলাম 9 - 1 3 1, এখানে যে কোফিশিয়েন্টগুলো আছে এর সঙ্গে কী আছে 1 আছে, C2 সঙ্গে কী আছে 1 আছে, সিগমা এক্স জেডের জন্য কী আছে 1 আছে, সিগমা ওয়াই জেডের সঙ্গে 1 আছে। তারপরে কী আছে, তারপরে ধরো একটা এখানে 1 1 -1 -1 আছে। তো এটা যখনই তুমি বার করবে 9 সঙ্গে এই কোফিশিয়েন্ট, এটার সঙ্গে এটা, -1 সঙ্গে এই কোফিশিয়েন্ট, এটার সঙ্গে এটা, 3 সঙ্গে এর কোফিশিয়েন্ট, এটার সঙ্গে এটা, 1 সঙ্গে 1 কোফিশিয়েন্ট, এটার সঙ্গে এটা, এভাবে করে তুমি পাবে। ঠিক আছে, এবার দেখো তারপরে কি ছিল, তারপর হলো 1 -1 1 -1। ঠিক আছে, তাহলে আমরা কি বার করব, সরি এটা হবে B2, এখানে কি ছিল B2 ছিল। তো ইকুয়াল টু অর্ডার 1/4, অর্ডার এখানে কিন্তু এটা হলো অর্ডার। ঠিক আছে, অর্ডার হলো 1/, যখন তুমি রিডিউসিবল রিপ্রেজেন্টেশন করবে তখন তুমি 1/, অর্ডার করবে, তারপরে ব্র্যাকেটে এই মাল্টিপ্লিকেশনগুলো করতে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি হবে, এখানে 9 হবে, 9 দিয়ে কি গুণ হবে, এই কোএফিশিয়েন্ট 1 দিয়ে গুণ হবে এই 1, তো কী হবে 9 হবে। -1 দিয়ে এই কোএফিশিয়েন্ট 1 গুণ হবে, তাহলে -1 দিয়ে আবার -1 গুণ হলে কি হবে 1 হবে, +1। 3 দিয়ে এর কোএফিশিয়েন্ট গুণ হবে 1, 3 × 1 3 হয়, তার সঙ্গে 3 দিয়ে গুণ 1 করবে, তাহলে +3 হবে। আবার 1 দিয়ে 1কে গুণ করবে, তার সঙ্গে আবার -1 দিয়ে গুণ করবে, তাহলে -1 হয়। তো -1 +1 কেটে যাবে, তো এটা 3 হবে। ঠিক আছে, এইভাবে করে একইভাবে B3 তো না, এটা B1 হবে, হ্যাঁ এটা B1, B2 বলছি, আর B2 ইকুয়াল টু দেখবে 1 আসবে, 1 আসবে কি একবার করে দেখি, B2 ইকুয়াল টু 1/4, এখানে কি হবে, এখানে কি ছিল, এখানে হবে তোমার -1 -1 1, 9 দিয়ে 1 দিয়ে আবার 1, কী হবে 9 হবে। -1 দিয়ে আবার 1 গুণ হবে, আবার এখান থেকে -1 গুণ হবে, তাহলে -1। 3 দিয়ে আবার 1 গুণ হবে, 1 দিয়ে এখানে হবে -1, তো -3। 1 দিয়ে 1 গুণ হবে, এখানে কি ছিল 9 -1 3 1, হ্যাঁ 3 1, 1 গুণ হবে, 1 দিয়ে আবার 1 গুণ হলে +1 হবে, সেটা কেটে যাবে। 9 - 3 কী হবে 6 হয় না, দাঁড়াও 1 মিনিট, 3 × 1 × -1, 9 × 1 × 1 -1, ও এখানে +1 হবে, 1 মিনিট, তো +1 এখানে হবে 1, তাও মিলছে না, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ তো 8 হবে, তাহলে এখান থেকে আসবে অ্যান্সার 2 আসবে। ঠিক আছে, তো আলটিমেটলি রিডিউসিবল রিপ্রেজেন্টেশন কী হয়, রিডিউসিবল রিপ্রেজেন্টেশন হবে তোমার 3A1 + A2 + 3B1 অ্যান্ড +2B2। ঠিক আছে, এটা হবে রিডিউসিবল, আমি কালারটা আলাদা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন হবে তোমার 3A1 + A2 + 3B1 + 2B2 হলো, তো এটা হলো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা হয়ে গেল আমার রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। এবার আমরা আসবো ভাইব্রেশনাল মোড কী করে বার করে। ওকে,
ভাইব্রেশনাল মোড কী করে বার করে এবার দেখো। C2B, এখানে যাই থাকো এটা নিয়ে আমার আর কাজ করার নেই। জেড আছে আর এক্স আছে, আর জেড আছে, এক্স আছে আর ওয়াই আছে, ওয়াই আছে আর এক্স আছে, আর এক্স আছে। তো দেখো এখানে টোটাল এখানে কি আছে, A1 A2 B1 B2, রাইট। ট্রানজিশনাল মোড কত? আচ্ছা, টোটাল মোড হবে তোমার যেটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন সেটাই হবে ইকুয়াল টু কি আসবে 3A1 প্লাস A2 প্লাস 3B1 প্লাস 2B2, ঠিক আছে, এটা হলো টোটাল। ওকে, এবার আমরা কি করব, এবার ট্রানজিশনাল মোড বার করব। ট্রানজিশনাল মোড বার করলে কি হবে, যেখানে জেড এক্স ওয়াই আছে, কোথায় কোথায় আছে, A1-এ আছে, B1-এ আছে আর B2-তে আছে। দেয়ার মাস্ট বি A1 B1 B2 হ্যাভিং এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। ওকে, নাও rotational axis যদি বলো তা there must be, we have to check that is rz ry rx that should be present in which reducible representation. So that is rz is present, আমি কালারটা চেঞ্জ করে দিই, rz is present in the A2, ry is present in B1 আর x is present in B2. Okay, now vibrational modes equal to কি হবে, total minus transitional and plus rotational. Okay, so by this way you get that is 3A1 minus A1, that is 2A1, A2 minus A2, that is 0A2. Okay, B1 minus দুটো B1, that is must be only B1, 2B2 minus দুটো B2, that is 0B2. So this is the vibrational modes. Okay, clear? তো এইভাবে করে তুমি ভাইব্রেশনাল মোডস বার করতে পারবে, দ্যাট ইজ টোটাল মোডস যেটা তুমি রিডিউসিবল রিপ্রেজেন্টেশনে পেয়েছো, মাইনাস ট্রানজিশন অ্যান্ড রোটেশনাল মোডস। ওকে, তো দ্যাট শুড বি ইউ গেট ভাইব্রেশনাল মোডস। ওকে, এবার দেখো, এবার আইআর অ্যাক্টিভ যখনই বার করবে তখন তোমার ভাইব্রেশনাল মোড নিয়ে কাজ করতে হবে। দেখো তাহলে ভাইব্রেশনাল মোড কি পেলে, ভাইব্রেশনাল মোড পেলে তুমি 2A1 B1। ওকে, এবার তোমার A1 A2 B1 B2, এই প্রথমটা নিয়ে কোনো কাজ নেই, এটা দিয়ে কোনো কাজ নেই। এবার তারপর দেখো, এটা দিয়ে কাজ আছে, কি আছে এখানে, জেড আছে আর জেড আছে, এক্স আর ওয়াই আছে, ওয়াই আর এক্স আছে। ওকে, এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, জেড এক্স আছে, ওয়াই জেড আছে। এবার ভালো করে বোঝো, আইআর অ্যাক্টিভ বার করার জন্য, আইআর অ্যাক্টিভ হতে গেলে কি করতে হবে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস থাকতে হবে প্রেজেন্ট। কোথায় কোথায় আছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, দেখো ভাইব্রেশনাল মোড দেওয়া আছে, কিন্তু ভাইব্রেশনাল মোডের থেকেই বার করতে হবে আইআর অ্যান্ড রামান, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে A2 আর B2 কনসিডার করবে না, কারণ A2 আর B2 তোমার ভাইব্রেশনাল মোডসেও নেই, A2 আর B2 তোমার আইআর আর রামানেও থাকবে না। ভালো করে বোঝো, IR and Raman active modes that should be find out from the total vibrational modes. Okay, if in vibrational modes there is no A2 and B2 is there, so there must be, we have to sure about that is IR and Raman active modes also have no A2 and B2. Okay, clear about that. First of all you have to draw character table. Okay, then you have to check the symmetry, anti-symmetry properties with respect to principal axis, subsidiary axis, molecular plane, center of inversion. Ultimately you get the irreducible representation that should be A1 A2 B1 B2 E T so on. Okay, so এই যে A1 B2 B1 এরা হলো reducible representation. Okay,
এবার সেই রিডিউসিবল রিপ্রেজেন্ট থেকে তুমি টাও আর পেতে পারো, সেটা হলো 3 কোঅর্ডিনেট সিস্টেম বা XYZ কোঅর্ডিনেট সিস্টেমের উপর রেসপেক্টে তুমি বিভিন্ন ভ্যালু পেতে পারো। তো যদি তুমি 3n কোঅর্ডিনেট সিস্টেম করো তো সেখানে তুমি পাবে 9 - 1 3 1। ওকে, 9 - 1 3 1। ওকে, এবার দেখো এবার রিডিউসিবল রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয়। রিডিউসিবল রিপ্রেজেন্টেশন করতে হয় তোমার ওই যে প্রথমে 1 বাই অর্ডার, তারপরে ভেতরে মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করবে, তারপরে যেটা বেরোবে সেটা হলো টোটাল মোডস, সেটা হবে টোটাল মোডস। এবার লক্ষ্য করো টোটাল মোডস মাইনাস ট্রানজিশন অ্যান্ড রোটেশনাল মোডস হলে তুমি পাবে ভাইব্রেশনাল মোডস। ইফ ইউ সাবস্ট্রাক্ট total transition and rotational modes from the total modes, you get vibrational modes. Okay, clear? And then you get vibrational modes, and then you have to check, that is IR and Raman modes from in between of vibrational modes. Okay, if any irreducible representation is missing from total vibrational modes, so there must be this irreducible representation should be missing from Raman and IR modes. Okay, if A2 and B2 is not in the vibrational modes, so there must be, you have to sure about that, that is A2 and B2 is not present in total IR and Raman active modes. কারণ IR আর Raman active modes কিন্তু ডিনোট হয় উইথ রেসপেক্ট টু ভাইব্রেশনাল মোডসের রেসপেক্টে। টোটাল মোডস কী হলো বা ট্রানজিশনাল মোডস কী হলো বা রোটেশনাল মোডস কী হলো তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হলো টোটাল ভাইব্রেশনাল মোডসের উপর, ঠিক আছে। এবার টোটাল ভাইব্রেশন মোডসে যেহেতু তোমার A2ও নেই B2ও নেই, তো তোমাকে শিওর হয়ে যেতে হবে যে রামান আর IR মোডে আর যাই হোক A2 আর B2 থাকবে না। ওকে, ক্লিয়ার? আমি ভালো করে বলছি, ব্যাপারটা বোঝো। ধরো তোমার ক্লাসের মধ্যে তোমার 50টা আপেল দেওয়া হয়েছে, সে 50টা আপেল ক্লাসের লোকেদের শুধুমাত্র ক্লাসের ছেলেমেয়েদেরকেই ডিস্ট্রিবিউট করতে বলা হয়েছে। তুমি তো তাহলে ক্লাসের ছেলেমেয়েদেরই ডিস্ট্রিবিউট করবে নাকি পাশের সেকশানের ছেলেমেয়েদের ডিস্ট্রিবিউট করবে? করবে না, তুমি তোমার ক্লাসের বন্ধুদেরকেই ডিস্ট্রিবিউট করবে, কারণ তোমাকে ইনস্ট্রাকশনে এরকম দেওয়া আছে যে তোমাকে ক্লাসের বন্ধুদেরকেই দিতে হবে, পাশের ক্লাসের পাশের সেকশনের ছেলেমেয়েদেরকে দিলে হবে না। ওকে, তো ইউ হ্যাভ টু ফলো দিস ইনস্ট্রাকশন, রাইট? তাই তো সেরকমই তোমার রামান অ্যাক্টিভ IR অ্যাক্টিভ মোডস কিন্তু উইথ রেসপেক্ট টু ভাইব্রেশনাল মোডসই ডিটারমাইন হয়। তো সেই জন্য যখন তুমি দেখবে ভাইব্রেশনাল মোডসে কোনো এক বা একাধিক ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন নেই, তার মানে সেগুলো রামান অ্যাক্টিভ IR অ্যাক্টিভের মধ্যেও সেগুলো থাকবে না, তো সেগুলো নিয়ে আর ভাবনার দরকার নেই। ওকে, clear? If A2 and B2 is not present in the vibrational modes, there must be, you have to sure about that, that is A2 and B2 is not present in total Raman and IR active modes. Okay, এবার ভালো করে বোঝো, তাহলে IR অ্যাক্টিভে হয় তোমার A1 থাকবে নয় তোমার B1 থাকবে। এবার বোঝো, তো XYZ প্রেজেন্ট থাকতে হবে, তাহলে A1 এ Z আছে, B1 এ X আছে, তো অবভিয়াসলি বোথ আর Raman both are IR active, তাহলে 2A1 and B1 হবে IR active modes, এরা হবে IR active modes, ঠিক আছে। এবার রামান করো, রামানের ক্ষেত্রে কী হবে? রামানের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কোয়াড্রেটিং ফাংশন, দ্যাট ইজ মাস্ট বি X স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার XY YZ ZX। কোথায় কোথায় আছে? A1 এ আছে, B1 এও আছে, তাহলে এই গোটাটাই তোমার রামান অ্যাক্টিভও হবে, তাহলে কী হবে? 2A1 B1। এবার একটা জিনিস চেক করো, তোমার একটা ছিল মিউচুয়াল এক্সক্লুশন রুল, যেখানে কি বলা হয়েছিল, যদি কোনো মলিকিউলের সেন্টার অফ সিমেট্রি থাকে বা সেন্টার অফ সেন্টোসিমেট্রিক হয়, তাহলে সেক্ষেত্রে IR modes and Raman modes are not parallel equals. That means if that is the modes, if IR active, so these modes are not Raman active. If the modes are Raman active, the modes will not be IR active, for only for centrosymmetric molecule. ওকে, যেখানে সেন্টার অফ ইনভার্স সেন্টোসিমেট্রিক মলিকিউল, সেন্টার অফ ইনভার্স থাকুক কি না থাকুক বড় কথা না, সেন্টোসিমেট্রিক মানে দুদিকে একই মলিকিউল থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল কার ক্ষেত্রে এটা হয়? CO2-র ক্ষেত্রে হয়, CO2-র ক্ষেত্রে সেন্টোসিমেট্রিক মলিকিউল, তো তাদের ক্ষেত্রে তোমার কি হবে? রামান অ্যাক্টিভ আর IR অ্যাক্টিভ সেম মোডসে হবে না। যে মোডগুলো তোমার রামান অ্যাক্টিভ হবে সেই মোডগুলো IR অ্যাক্টিভ হবে না, যে মোডগুলো তোমার IR অ্যাক্টিভ হবে সেই মোডগুলো তোমার রামান অ্যাক্টিভ হবে না। কিন্তু ওয়াটার কি সেন্টোসিমেট্রিক মলিকিউল? না,
ওয়াটারে তো সেন্টার অফ সিমেট্রি নেই, সেন্টার অফ সিমেট্রির কোনো কথাই আসছে না, সেন্টোসিমেট্রিক নয় ওয়াটার, ভালো করে বোঝো। তাহলে সেক্ষেত্রে কী হবে, CO2কে কনসিডার করা হচ্ছে সেন্টোসিমেট্রিক, কেন? কারণ CO2 লিনিয়ার, প্লাস CO2 দুদিকে কী হচ্ছে, একই অ্যাটম আছে, একই অ্যারেঞ্জমেন্ট আছে, দ্যাটস ওয়াই সেন্টোসিমেট্রিক। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে সেই ওরিয়েন্টেশনটাই নেই, ওয়াটার ওরিয়েন্টেশনটা একদমই ডিফারেন্ট, অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন, লিনিয়ার ওরিয়েন্টেশন নেই। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার ওয়াটারের ক্ষেত্রে রামান আর আইআর অ্যাক্টিভ কী হবে, প্যারালালি যেতে পারে, মানে কি একই মোডস আইআরেও দেখা দিতে পারে, রামানেও দেখা দিতে পারে, তো সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে দেখো আইআর অ্যাক্টিভ মোডস যা আছে রামান অ্যাক্টিভও তাই বেরোচ্ছে, যেহেতু এটা ওয়াটার, আর ওয়াটারের ক্ষেত্রে সেন্টোসিমেট্রিক মলিকুল যেহেতু নয়, সেজন্য 2A1B1 আইআর অ্যাক্টিভও হয়েছে, রামান অ্যাক্টিভও হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, সেন্টোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে তোমার মিউচুয়াল এক্সক্লুশন রুলটা ফলো হয়, সেখানে কি হয়, আইআর আর রামান অ্যাক্টিভের মধ্যে কোনো কমন মোড থাকে না, ঠিক আছে, কমন মোডস থাকে না। কিন্তু ওয়াটার যেহেতু সেন্টোসিমেট্রিক নয়, বা যে কোনো মলিকুল যেটা সেন্টোসিমেট্রিক হয় না, তাদের ক্ষেত্রে কমন মোডস থাকতে পারে, ঠিক আছে। ওয়াটারের ক্ষেত্রে কমন মোডস বেরিয়ে গেছে, যে 2A1B1 আইআর অ্যাক্টিভও রামান অ্যাক্টিভও, বোঝা গেল? ক্লিয়ার? ওকে। এবার আমরা চলে আসবো প্যারালাল আর পারপেন্ডিকুলার ভাইব্রেশন। প্যারালাল পারপেন্ডিকুলার ভাইব্রেশন কীরকম ব্যাপারটা দেখো। প্যারালাল মানে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, আর পারপেন্ডিকুলার ক্ষেত্রে কী হয়, অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ডট ডট দিলাম। তো ওয়াটারের ক্ষেত্রে কী কী হয়, স্ট্রেচিং হয়, স্ট্রেচিং সেটা আবার দুরকম, সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক। আর কি হয়, বেন্ডিং হয়। এগুলো মনে রাখবে, এগুলো এই প্যারালাল পারপেন্ডিকুলার ভাইব্রেশনও কিন্তু তোমার টোটাল ভাইব্রেশনাল মোডসের রেসপেক্টে হয়, টোটাল ভাইব্রেশনাল মোডস, ঠিক আছে। তো ওয়াটারের ক্ষেত্রে এইটা হলো তোমার সিমেট্রিক স্ট্রেচিং, যেটা কি হয়, এখানে C2Z অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তো C2Z এর রেসপেক্টে কী হয়, সিমেট্রিক হয়, C2Z এর রেসপেক্টে কী হয়, সিমেট্রিক হয়। তো এটা কি হচ্ছে, প্যারালাল ভাইব্রেশন। ওকে ওকে। এবার অ্যাসিমেট্রিক কী হবে, এটা হয়ে গেল, এটা হলো অ্যাসিমেট্রিক ভাইব্রেশন বা অ্যান্টিসিমেট্রিক ভাইব্রেশন। তো এটা কি হয়, C2Z এর রেসপেক্টে কী হয়, এক মিনিট, আর এটা হলো বেন্ডিং ভাইব্রেশন। এটা হলো বেন্ডিং ভাইব্রেশন। এক মিনিট, C2Z এর রেসপেক্টে এটা মনে হয় অ্যাসিমেট্রিক, এটা মনে হয় পারপেন্ডিকুলার ভাইব্রেশন হয়, এটা প্যারালাল হয়, ঠিক আছে। কারণ C2Z এর রেসপেক্টে অ্যাসিমেট্রিকটা কী হয়, তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটা তোমার অ্যান্টিসিমেট্রিক হয় উইথ রেসপেক্ট টু C2Z, ঠিক আছে, দুদিকে সেম হয় না, কিন্তু বেন্ডিংটাও সেম হয়, সমান তালে হয়, C2Z এর রেসপেক্টে সমান তালে কী হয়, আপস ডাউনস হয়, সেজন্য বেন্ডিংটাও তোমার প্যারালাল ভাইব্রেশন হয়। তাহলে ওয়াটারের ক্ষেত্রে সাধারণত তিনটা তুমি পাবে, দুটো স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, একটা হলো তোমার সিমেট্রিক, একটা অ্যান্টিসিমেট্রিক, আর এছাড়া বেন্ডিং পাবে। তো সিমেট্রিকটা তোমার প্যারালাল ভাইব্রেশনে যাবে, বেন্ডিংটা তোমার প্যারালাল ভাইব্রেশন যাবে, কিন্তু অ্যান্টিসিমেট্রিকটা তোমার কী হবে, পারপেন্ডিকুলারে যাবে, ঠিক আছে। আরেকটা উদাহরণ যাচ্ছি, CO2 ক্ষেত্রে কী হবে,
CO2 হলো সি ইনফিনিটি আছে অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। ওকে, POA দিলাম পর প্রিন্সিপাল অ্যাক্সিস, ওই মাঝখানে ও দিলাম, যাই হোক এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। তো এটা হলো সি ইনফিনিটি, ঠিক আছে। এই বরাবর যদি তোমার যায়, এটা ধরো সিমেট্রিক, তাহলে কি হবে, এটা কিন্তু প্যারালাল ভাইব্রেশন হবে উইথ রেসপেক্ট টু সি ইনফিনিটি। ওকে, এবার ধরো এটা হলো দ্যাট ইজ অ্যাসিমেট্রিক, এটা হলো অ্যাসিমেট্রিক ভাইব্রেশন বা স্ট্রেচিং, এটাও তোমার প্যারালাল হবে, সি ইনফিনিটির সাপেক্ষে প্যারালাল হচ্ছে। কিন্তু ধরো এটা হলো বেন্ডিংটা কিন্তু তোমার পারপেন্ডিকুলার হবে, সি ইনফিনিটির সাপেক্ষে পারপেন্ডিকুলার। তো এইরকমভাবে তুমি পারপেন্ডিকুলার প্যারালাল ভাইব্রেশন ডিনোট করতে পারো। ওকে, এবার লক্ষ্য করো, এবার একটা কোশ্চেন জেনারেট হতে পারে যে তোমার মনে রাখবে তুমি এই যে টাও আর দুটো রেসপেক্টে করতে পারো, একটা হলো তোমার XYZ বেসিস, আরেকটা হলো 3n বা 3 ডাইমেনশনাল বেসিস, ঠিক আছে। যদি XY বেসিস করো তাহলে কি আসবে মনে রাখবে, এখানে ছিল E C2Z সিগমা VXZ সিগমা VYZ, রাইট, তাই তো। তো এবার যখনই X অ্যাক্সিস করবে, X অ্যাক্সিস বরাবর কোনটা কোনটা তোমার সিমেট্রিক হবে, দেখো E সবার জন্য সিমেট্রিক হবে, সিগমা XZ সিমেট্রিক হবে, C2Z -1 হবে, অ্যান্ড সিগমা YZ এটাও -1 হবে, হলো। এবার Y অ্যাক্সিস যখন করবে, এখানে এটা সবসময় সিমেট্রিক হবে, YZ সিমেট্রিক হবে, বাকিগুলো হবে অ্যান্টিসিমেট্রিক, হলো। আর যখন জেড অ্যাক্সিস করবে তখন সবগুলোই সিমেট্রিক হবে। তো যোগ করো, এটা 3 হবে, -1 + 1 হয়ে গেল, তাই -1 1 1। এইটা ইউজ করা হয় অ্যাজ এ টাও আর ফর X অ্যাক্সিস, Y অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার তারপরে দেখো, আর যখন তোমার কোঅর্ডিনেট সিস্টেম 3n কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে ধরা হয় 9, তারপরে কি ধরা হয় তোমার -1 3 1, এটা কীভাবে ধরা হয় আমি জাস্ট ই দিয়ে করতেছি, ই হলে কি হবে 1 1 1, আবার 3টে 1, কীরকম হয় ওরিয়েন্টেশনটা 1 1 1, তো 0 0 0 0 0, সবগুলাই 0, বাকি সব 0, এত কিছু আর 0 আঁকতে ইচ্ছা করছে না। এখানে 1, সব কোনাগুনি থাকবে 1 1 1, আবার 1 1 1। এবার এটা সাম আপ করবে, সাম আপ করলে 9 হবে। তো এইভাবে করে ইচ অ্যান্ড এভরি ওয়ান, দ্যাট ইজ ই করো, C2Z করো, সিগমা VXZ করো, সিগমা VYZ করো, প্রত্যেকের ক্ষেত্রে যখন তুমি সামেশন করবে কোনাকুনি, তখন দেখবে এই ভ্যালুটা আসবে, দ্যাট ইজ 9 - 1 3 1। ওকে, 9 - 1 3 1। তো এইভাবে করে তুমি পেতে পারো। তো এটাও তোমার টাও আর হিসেবে রিপ্রেজেন্ট হয়, টাও আর বলে রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে। তো এইভাবে করে আমরা পাই। তো এখানে আমি শেষ করলাম গ্রুপ থিওরি। ওকে, তাহলে গ্রুপ থিওরির সবচেয়ে মেন পয়েন্ট কি ভালো করে বোঝো, কি কি মেন পয়েন্ট। ফার্স্ট ইউ হ্যাভ টু
সিমেট্রি এলিমেন্টস। কী কী সিমেট্রি এলিমেন্টস আছে প্রত্যেকটা চেক করবে। দ্যাট ইজ মাস্ট বি আইডেন্টি এলিমেন্ট তো সব জায়গায় থাকবে। প্লেন অফ সিমেট্রি দেখবে, বা অ্যাক্সেস অফ সিমেট্রি দেখবে, সেন্টার অফ সিমেট্রি দেখবে, আর লাস্ট ওয়ান ইম্প্রপার অ্যাক্সেস অফ সিমেট্রি দেখবে। এবার মনে রাখবে সেখানে কিছু সূত্র আছে। যদি তোমার CN হয় 0C2 নয় NC2, যদি CN হয় 0 সিগমা ভি অথবা N সিগমা ভি, তো এগুলো হবে। ঠিক আছে, ওকে। 2 নাম্বার কি দেখতে পারো? 2 নাম্বার দেখবে তোমার, সরি, 2 নাম্বার দেখবে পয়েন্ট গ্রুপ। আলটিমেটলি ও কোন পয়েন্ট গ্রুপে যাচ্ছে, পয়েন্ট গ্রুপ থেকে কোশ্চেন আসে। 3 নাম্বার কি ইম্পর্টেন্ট? ক্যারেক্টার টেবিল। ক্যারেক্টার টেবিল মনে রাখার চেষ্টা করবে C2B অ্যান্ড C3B। ঠিক আছে, ক্যারেক্টার টেবিল থেকে কোশ্চেন আসতে পারে। সেখানে কি কোশ্চেন আসবে? A1, B1, B2 এগুলো কোশ্চেন আসতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে? সিম্বলগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। 3 নাম্বার রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। কী করে বার করবে? ওই যে 1/8 সামেশন অফ, দ্যাট ইজ মাস্ট বি ওই টাউ আর যে ভ্যালু পেয়েছো ইন্টু কোফিশিয়েন্ট অফ সিমেট্রি এলিমেন্টস ইন্টু ক্যারেক্টার, যে ভেতরে যে ক্যারেক্টার আছে সেগুলো। 4 নাম্বার কি পাবে? 4 নাম্বার টোটাল মোডস। টোটাল মোডস হলো এখান থেকে পাবে। ঠিক আছে, এটা একটা হতে পারে। এবার তারপর দেখো সিমেট্রি এলিমেন্টস, পয়েন্ট গ্রুপ, ক্যারেক্টার টেবল, রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, টোটাল মোডস। নেক্সট ওয়ান, এটা আমি মুছলাম। ওকে, তারপরে কি হবে? তারপরে তোমার বার করবে হলো ভাইব্রেশনাল মোডস। ভাইব্রেশনাল মোডস কী করে বার করবে? দ্যাট ইজ টোটাল মোডস, টোটাল মাইনাস ট্রানজিশনাল প্লাস রোটেশনাল। তো ট্রানজিশনাল দেখতে গেলে XYZ কোঅর্ডিনেট দেখবে। রোটেশনাল ইউ হ্যাভ টু সি দ্যাট ইজ RX, RY অ্যান্ড RZ। ইউ হ্যাভ টু সি RX, RY, RZ। ওকে, নেক্সট ওয়ান। এবার ভাইব্রেশন মোডস থেকে তুমি ইউ হ্যাভ টু সি দ্যাট ইজ IR অ্যাক্টিভ মিনস যেখানে তোমার দেয়ার মাস্ট বি XYZ axis আর দেয়ার, অ্যান্ড Raman active means that is must be XY, YZ, X square minus Y square, that should be present. Okay, this. So always remember, for the centrosymmetric molecule there must be no common modes is present in between of IR and Raman. Okay, and if the molecule is centrosymmetric there may be common modes, maybe not common modes. There must be no guarantee that is IR and Raman active they having common modes or not. ভালো করে বোঝো, যদি সেন্ট্রোসিমেট্রিক হয় তাহলে সেক্ষেত্রে IR আর রামানের মধ্যে কোনো কমন থাকবে না। ঠিক আছে, আর যদি সেন্ট্রোসিমেট্রিক না হয় মলিকিউলটা, সেটার মধ্যে কমন থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, ওয়াটার যেহেতু সেন্ট্রোসিমেট্রিক নয় সেজন্য ওয়াটারের ক্ষেত্রে আমরা কমন মোডস পেয়েছি। ঠিক আছে, CO2-র ক্ষেত্রে পাবো না। আর কি আছে? প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি রেসপেক্টে যদি সিমেট্রিক হয় কি পাবো? প্যারালাল ভাইব্রেশন। অ্যান্টি সিমেট্রিক হলে পারপেন্ডিকুলার। এবার এক্ষেত্রে স্পেকট্রোস্কোপি থেকে একটা কোশ্চেন আসে, প্যারালাল ভাইব্রেশন যদি CO2 হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাই PR ব্রাঞ্চ, যদি পারপেন্ডিকুলার হয় CO2-র ক্ষেত্রে আমরা পাই PQR ব্রাঞ্চ। ঠিক আছে, তো এরকম কোশ্চেন আসে। বোঝা গেল? ওকে, আর কি কোশ্চেন আসতে পারে? আর তেমন কোশ্চেন আসে না সাধারণত, এগুলোই আসে যা। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ।